আমি পুরান ঢাকার সূত্রাপুরে থাকি। 2009 সালের দিকে একটা বাড়িতে শিফট হই আমরা। বাড়িটা বেশ সুন্দর ছিল। সেটা ছিল নির্মাণাধীন একটি বাড়ি। আমরাই প্রথম ভাড়াটিয়া। প্রত্যেক তলায় 3টি ইউনিট। আমরা দক্ষিণ দিকটি নেই। বাড়িটি সম্পূর্ণ নতুন ছিল, কিন্তু তারপরেও বাড়িটার সম্পর্কে বেশ কিছু কথা শুনেছিলাম। আমাদের বারান্দা দিয়ে ওইখানকার সুপরিচিত একটি এতিমখানা দেখা যেত, যেটা ছিল মেয়েদের এতিমখানা। সেখানে মাঠ ছিল, মাঠের পাশে দেয়াল সংলগ্ন মাজার, এবং সেখানে ছিল বিরাট আকারের গাব গাছ। গাব গাছটার এমন আকার ছিল যে কেউ ভয় পেয়ে যাবে। পরে আমরা আরও জানতে পারি যে এই বাড়ি তৈরি করার জন্য আমাদের বারান্দা বরাবর একটা তাল গাছ কেটে ফেলা হয়। এই তাল গাছ নাকি কেউ কাটতে পারছিল না। যে কেটেছিল সে রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আমরা অবশ্য এগুলো মোটেও বিশ্বাস করিনি। এমনকি বাড়ির মালিকের স্বপ্নে গাছ নাকি শাস্তি দাবি করেছিল, এবং স্লিপ ওয়াক করে বাড়িওয়ালা নাকি নিজেকে ছাদে আবিষ্কার করেছে বহুবার। আমরা এগুলো আমলে নিইনি। বাড়িতে ওঠার পর বেশ কিছু অভিজ্ঞতা আমাদের সাথেও হয়েছে, যেমন দরজা ধাক্কা দেওয়া, কাউকে ডাক দেয়া, বারান্দার গ্রিলগুলো ঝাঁকানো। খুব কম হতো অবশ্য এমন ঘটনা, তাই মনের ভুল ভেবে ইচ্ছে করে উপেক্ষা করতাম। আমার সাথে ঘটনা ঘটা শুরু হয় 2015-র দিকে। এক শুক্রবারে আমি রেডিও শুনছি। কিছুক্ষণ পর খেয়াল করলাম আপু ঘুমিয়ে গেছে, আমি একা জেগে আছি। আমি একটু ভীতু স্বভাবের, তাই খানিকটা ভয় পাই। প্রায় 1:30টার দিকে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু কেন জানি অস্থির লাগছিল। তাই সব ভয় ভীতি দূর করে উঠে বসি আর ইয়ারফোনের জোরে গান ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াই। বলে রাখা ভালো, আমাদের ফ্ল্যাটটি তখন রিনিউ করা হচ্ছিল, তাই বারান্দাওয়ালা রুমে আমাদের শিফট করতে হয়। বারান্দায় দাঁড়ানোর কতক্ষণ পর টের পেলাম আমার সাথে আরো কেউ আছে। গান অনেক জোরে ছিল, তাও শুনতে পাচ্ছিলাম না। রেডিও ফ্রিকোয়েন্সিও পাচ্ছিলাম না। কানের কাছে ফিস ফিস শব্দ হচ্ছিল। অনেক ঘাবড়ে যাই। ফোন রেখে গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়ি। বেশ গরম লাগা শুরু হয়। হঠাৎ আপুর ঠান্ডা হাত আমার উপরে পড়ল। কিছুটা স্বস্তি বোধ করলাম। যেহেতু নিচে বেডিং করা ছিল, তাই বারবার হাত মেঝেতে পড়ে যাচ্ছিল। আমার হাতটা মেঝেতে পড়েছিল, কিন্তু হঠাৎ আমার হাতকে কে যেন 3 আঙুল দিয়ে খামচে গেল। আমি প্রচুর ভয় পেয়ে যাই। চিৎকার করতে চেয়েও করতে পারিনি। লাইট চালিয়ে দেখি ডান হাতে 3টি নখের আঁচড়। আরো খেয়াল করলাম আপু আমার বিপরীত দিকে মাথা দিয়ে শুয়ে আছে। এর মানে সেই ঠান্ডা হাতটি আপুর ছিল না। সারা রাত আমার ঘুম আসলো না। সকালে বিষয়টা সবাইকে জানালে সবাই হেসে উড়িয়ে দেয়। আজও কেউ বিশ্বাস করেনি এই ঘটনা, কিন্তু যার সাথে ঘটনা ঘটে সেই বোঝে অবস্থাটা কেমন হয়। এর প্রায় 2 বছর পর আমার সাথে আজব ঘটনা ঘটা শুরু করে। জেএসসি পরীক্ষা শেষ, প্রায় 2 মাসের ছুটি। বেশ বই পড়া আর গান শোনা শুরু করলাম। বড় আপুর অ্যাডমিশন এক্সামের জন্য কোথাও ঘুরতে যাইনি। বাসায় থাকতে হতো সারাদিন, তাই ছাদে ছোট্ট একটা বাগান করি। সেখানেই বেশিরভাগ সময় কাটাতাম, গান শুনতাম, বই পড়তাম। কিন্তু এক সন্ধ্যায় আমি দেরি করে গাছে পানি দিতে উঠি তখন আবার অদ্ভুত একটা ঘটনা ঘটে। সেদিন আবহাওয়া গুমোট ছিল। হঠাৎ খেয়াল করলাম এতিমখানার পেছনে একটি নির্মাণাধীন বাড়ির ছাদে কে যেন আমার দিকে তাকিয়ে আছে। এত দূর থেকেও বুঝতে সমস্যা হলো না। খুবই বিরক্তি লাগলো। কালো শার্ট পরা 20-21 বছর বয়সে এক ছেলে মনে হলো। শীতকালে রাত তাড়াতাড়ি হয়, বেশ অন্ধকার হয়ে আসছিল, তাই ছাদে থাকাটা ভালো মনে হচ্ছিল না। সিঁড়ি দিয়ে নামার সময় খেয়াল করলাম ছেলেটা আমার দিকে ইশারা করছে কিছু। আমি কোনো বখাটে ছেলে ভেবে উপেক্ষা করলাম। সেই রাত থেকে আজব জিনিস ঘটা শুরু হলো। সেই রাতে স্বপ্ন দেখি সেই ছেলেটি সেই ছাদে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাসছে।
ছেলেটির চেহারা আমার খুব পরিচিত, কিন্তু মনে পড়ছিল না কে। কিন্তু স্বপ্নে আমি বেশ ভয় পাচ্ছিলাম। তার তীক্ষ্ণ দৃষ্টি আমার চোখ ভেদ করে যাচ্ছিল। এমন সময় আমার ঘুম ভেঙে যায়। সেদিন সকালে জানতে পারলাম আমরা বাড়ি বদলে ফেলব। এই বাড়িতে আমাদের আর হচ্ছে না, বেশ ছোট হয়ে গেছে। আমার বেশ খারাপ লাগা শুরু করলো। নিজের অজান্তেই কেন জানি সেই বিল্ডিংয়ের দিকে তাকিয়ে থাকতাম। আজব ব্যাপার হলো, তাকানোর কিছু সময় পর আমি তাকে দেখতে পেতাম। একবার দুবার না, বেশ কয়েকবার এমন হলো। আমি তাকে দেখতে পেতাম। মাথা চিনচিন করে ব্যথা করে উঠত। মনে হতো কে যেন আমার কানের সামনে ফিস ফিস করে কিছু বলছে। আমি চিৎকার করে উঠতাম। এই অবস্থা দেখে আম্মু আমাকে বই পড়া কমিয়ে দিতে বলল, আর গান শুনতে নিষেধ করলো। বলতো অতিরিক্ত গল্পের বই পড়তে পড়তে আমার মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু এগুলো বন্ধ করেও কিছু হলো না, বরং আরো বাজে অবস্থা হলো। সারাদিন সেই বিল্ডিংয়ে তাকিয়ে থাকতাম। কেউ জিনিসটা খেয়াল করতো না। সেই ছেলেটিকে আর কেউ দেখতে পেত না। বেশ অসুস্থ হয়ে পড়লাম আমি। একদিন স্বপ্নে দেখলাম ছেলেটি বাসায় এসেছে, কিন্তু দেখা না করেই চলে গিয়েছে আমার সাথে। তবে আমাকে বেশ কিছু কাগজে লেখা চিঠি দিয়ে যায় সে স্বপ্নে, যাতে অন্যরকম বর্ণে লেখা থাকে। আমি পড়তে যাব, সেই সময় আপু সেগুলো ছুঁড়ে ফেলে দেয়। ঘুম ভেঙে মন খারাপ হয়ে যায়। আফসোস হয়, যদি পড়তে পারতাম চিঠিগুলো। সেদিন আমাদের বাসায় আমার মামাতো ভাই আসলো। সে যথেষ্ট রিলিজিয়াস এবং আমাকে বেশ আদর করে। সে আমাকে দেখেই বেশ চিন্তিত হয়ে পড়ে। অনিচ্ছা সত্ত্বেও সব খুলে বললাম। ভাই শুনে বলল যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি বদলাতে। বাজে কিছুর নজর পড়েছে আমার ওপর। সেদিন রাতে আবার সেই ছেলেকে স্বপ্নে দেখি। আমি ছাদের রেলিং এর ওপর দাঁড়িয়ে আছি। ছেলেটি দু হাত বাড়িয়ে আমাকে ডাকছে। হঠাৎ আমার ভাই এসে আমাকে নামায় আর চড় মারে। এই দেখে সেই ছেলেটি হিংস্র পশুর মতো হুঙ্কার করে ওঠে আর দৌড়ে ছুটে আসতে থাকে। পাশের রুম থেকে ভাইয়ের চিৎকারে ঘুম ভাঙল। চেহারা দেখে মনে হলো ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। আমি কিছু জিজ্ঞেস করা মাত্র ভাই আমাকে দেখে আরো ভয় পেল। কিছু না বলে চলে যায় ভাইয়া সেদিন। পরে ফোন করে সব বলে। আমি অবাক হয়ে গেলাম, একই স্বপ্ন দুজন কিভাবে দেখি। আমার ঘুমোতে ভয় করছিল। ভাবলাম না, ঘুমাবো না। রাত জেগে রইলাম, কিন্তু না ঘুমিয়ে কি থাকা যায়? সেই রাতেও স্বপ্ন দেখি সেই ছেলেটি আমার কাছে আসে, আমার নাম জিজ্ঞাসা করে। আমি বলি। সে খুব খুশি হয়। আমাকে আমার নাম লেখার অদ্ভুত নিয়ম শেখায় সে। সেটা তার হাতে লিখতে বলে। আমি উল্টো তাকে তার নাম জিজ্ঞেস করি। সে বলে, তোমার ডান হাতে লেখা আছে। আমার ঘুম ভেঙে গেল। হাতে লেখা খোঁজা শুরু করি, পাই না। মনে মনে ভাবলাম, এটা স্বপ্ন, সত্যি কেন ভাবছি? আমি কি পাগল হয়ে গেলাম? অনেক বিরক্ত লাগলো। পরের দিন ভাই আমাকে নিয়ে গেল মামার বাড়িতে। ওখানে এসব কিছুই হয়নি। ভাবলাম হয়তো ঠিক হয়ে গেছে। তবু কিন্তু রয়ে যায়। বাসায় ফিরলাম। অনেক কাজ। বাড়ি পাল্টানোর আগের রাতে যা ঘটল তা আমি কখনো আশা করিনি। বেশ ক্লান্তি নিয়ে ঘুমোতে যাই। শোয়া মাত্র ঘুম চলে আসে। স্বপ্নটা এবার স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যি এক ভয়ঙ্কর বাস্তবতা। আমি সেই বিল্ডিং এর ছাদে লুটিয়ে পড়ে আছি। মনে হচ্ছিল সেই বিল্ডিংটি পৃথিবীর সবচেয়ে বড় আর উঁচু বিল্ডিং। চাঁদ আমার মাথার ওপর, দাঁড়ালে মাথায় ঠেকবে। সাধারণ চাঁদ নয়, সবুজ রঙের চাঁদ। আশপাশ থেকে অসহ্য বিকট গন্ধ আর কোঙানির শব্দ। আবার কিছু মন্ত্র আর অচেনা সুরের গান। চারিদিকে সবুজ রঙের আলো। আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। মনে হচ্ছিল শরীর অবশ হয়ে গেছে। আমি আর্তনাদ করে যাচ্ছি, কেউ নেই আশেপাশে। তারপর দেখি সেই ছেলেটি, মাথা থেকে পা পর্যন্ত কালো, সবুজ চোখ, আমার দিকে তাকিয়ে কুৎসিত ভাবে হাসছে। কখনো ভাই, কখনো বাবা, কখনো
আকর্ষণীয় চেহারা নিয়ে আমার দিকে হেঁটে আসছে আর হাসছে। ঠান্ডা পরিবেশে আমি পুরোপুরি অসাড় হয়ে গিয়েছিলাম। আমার ভয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ আমার দিকে একটি অনুচ্চারিত শব্দ করল আর একটা ছুরি ছুঁড়ে দিল। ইশারা করল তাকে মারতে অথবা নিজেকে। আমি বোধ শক্তি হারিয়ে ফেলেছি মনে হচ্ছিল। সবকিছু আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আমি কান্নায় ভেঙে পড়লাম। দেখতে পেলাম ছুরিটা আমার হাতের রগে ধরে আছি। সে কালো জিনিসটা দুই পাটির সূচালো দাঁত বের করে হাসছে। হঠাৎ দূর থেকে হালকা আলো আমার চোখে পড়ে। তখন আমি চিৎকার করার শক্তি পেলাম আর ছুরিটা সেই কালো সত্তাকে ছুঁড়ে মারার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সেটা আমার বাবার রূপ ধারণ করে। এই সময় আমি ভয় পেয়ে যাই। একটু পর সেটা আবার আমার ভাইয়ের রূপ নেয়। ছেলেটা হাঁটু গেড়ে বসে কান্না শুরু করলো। আমি সাহস করে উঠে বসি। সামনে যেতেই দেখি ছেলেটা একটা কুকুর বা শিয়াল ধরনের কিছুর মতো একটা পরিণত হলো। বিকট চিৎকার করে হাসতে লাগলো। আমি ছুরিটা ছুঁড়ে মারি ওটার দিকে। তখন সেটি থেমে গেল। সেটির মুখ থেকে কালো প্রজাতির বাদুড় বের হতে লাগলো। এই পর্যায়ে আমি মাটিতে লুটিয়ে পড়ি। চারিদিকে অন্ধকার হয়ে যায়। মনে হচ্ছিল অন্ধকার আমার নাক মুখ দিয়ে ঢুকছে। আর কিছু দেখতে পেলাম না। এরপর আমি নিজেকে বিছানায় ফিরে পাই। অনেক জ্বর নিয়ে ছটফট করছিলাম এবং তখনও সেই বিকট গন্ধের রেশ আমি পাচ্ছিলাম। এরপর থেকে আমি আজ পর্যন্ত স্বাভাবিক আছি। তবে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার তিক্ত সাক্ষী হয়েছে আমি। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া সর্বশেষ ঘটনা। আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তা এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, ওনার নাম সোহাগ। ওনার বাড়ি রাজশাহী জেলার সিটি কর্পোরেশন এরিয়ার রাজপাড়া থানার বহরমপুর গ্রামে। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি মূলত ঘটেছিল বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্যিপোতা গ্রামে। এটি একটি নদী কেন্দ্রিক ভয়ঙ্কর ঘটনা। সোহাগ ভাই জানিয়েছেন উনি নিজেও ওই নদীর পাশ দিয়ে কয়েকবার আসা যাওয়া করেছেন। বেশিরভাগ সময় নাকি ওই নদীতে হাঁটু পানি থাকে। নদীটা একটা শর্টকাট রাস্তা এই সোহাগ ভাইয়ের নানি শাশুড়ির বাসায় যাওয়ার জন্য। সোহাগ ভাইয়ের যিনি শ্বশুর, তার নাম হচ্ছে বিশাখা। উনি একজন গায়ক। মূলত উনি ইসলামিক সঙ্গীত অর্থাৎ নাশিদ গুলোই বেশি গেয়ে থাকেন। কোথাও কোনো ইসলামিক অ্যাক্টিভিটিস হলে তাকে অনেকেই দাওয়াত করেন। আর পারিবারিক দাওয়াতে তো উনি যাবেনই, এটাই স্বাভাবিক। মূলত এই সোহাগ ভাইয়ের শ্বশুর বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামে। আর এই যে নদীটার কথা বলা হলো, নিত্যিপোতা গ্রামের এই নদীটা, আর নিত্যিপোতাই গ্রামের নদী থেকে এই সুলতানহাটা যে গ্রামটা, এই গ্রামের মধ্যে একটা শর্টকাট রাস্তা রয়েছে এই নদী দিয়ে। সারা বছর ওই নদীতেই আসলে হাঁটু পানি থাকে, অনেকে আসা যাওয়া করেন। বর্ষাকালে কিছুটা বেড়ে যায়। সড়ক পথে সোহাগ ভাইয়ের নানি শাশুড়ির যদি বাড়িতে যাওয়া হয়, শ্বশুর বাড়ি থেকে নানি শাশুড়ির বাড়ি, তাহলে 20 মিনিটের মতো লাগে। এবার চলুন মূল ঘটনায় চলে যাই। ঘটনা যখন ঘটেছিল তখন সময়কাল 2007 সাল। ওই সময় সোহাগ ভাইয়ের যিনি ওয়াইফ তখন বেশ ছোট ছিলেন। সোহাগ ভাইয়ের এক খালু শ্বশুর বিদেশে যাবেন, তো সেই উপলক্ষে ওনার সব খালা শাশুড়ি খালু শ্বশুরদের দাওয়াত করা হয় ওনার সেই নানি শাশুড়ির বাড়িতে। ওনার শ্বশুর বাড়ির সবাই ওনার নানি শাশুড়ির বাসায় তো গিয়েছেন দাওয়াতেই মেহমান হিসাবে। সবাই গিয়েছেন, চিন্তা করেছেন যে ওনার রাতে বেলা থাকবেন, বিশেষ করে যারা নারী সদস্যরা রয়েছেন তারা। এই কারণে ওনার নানি শাশুড়ির বাসায় সোহাগ ভাইয়ের শাশুড়ি,
তারপর ওনার ওয়াইফ ছোট ছিলেন, ওনারা থেকে যান। কিন্তু ওনার শ্বশুরকে বাড়িতে আসতে হবে, ওনার আবার কাজ ছিল পরের দিন। উনি ওখান থেকে বিদায় নিয়ে বের হয়ে যান। বাড়িতে যাবার রাস্তা কিন্তু দুইটা, একটা হচ্ছে সড়ক পথ, ভ্যানে 20 মিনিটের মতো লাগে, আর একটা হচ্ছে সেই নদীর শর্টকাট রাস্তা। উনি চিন্তা করলেন যে এত রাতের বেলা এখন তো ভ্যান পাবো না। রাত কিন্তু তখন যে অনেক তা না, 8:30 9টার মতো বাজে, কিন্তু সন্ধ্যার পরে ওই রাস্তায় আর ভ্যান চলে না। এটা একটা সমস্যা ছিল। এই কারণে উনি চিন্তা করলেন হেঁটে যেহেতু যেতেই হবে, তাহলে শর্টকাট রাস্তা দিয়ে যাই, ওই নদীর ওই পথটা দিয়ে যাই। সবসময় তো আসা যাওয়া করি ওই দিক দিয়ে, ভয় আর কিসের। এমনিতে উনি সাহসী মানুষ ছিলেন। উনি একাই রওনা করেছেন ইসলামিক গান গাইতে গাইতে। তো উনি যখন রওনা দিয়েছেন, ধান ক্ষেতের ওই দিকটাতে যখন এসেছেন, তখন ওই দিকটা ফাঁকা ছিল। উনি হাঁটছেন হাঁটছেন হাঁটতে হাঁটতে চলে আসেন সেই নদীর ধারে। চারদিকে একদম নীরব নিস্তব্ধ। ওনার শ্বশুর নদীটা পার হয়েছেন, ঠিকঠাক করে নদী পার হয়েছেন। এরপর উনি দেখেন যে এক পাশে কেউ একজন ডালা মাথায় নিয়ে যাচ্ছে, বড় গোলাকৃতির একটা ডালা, যেগুলোতে মাছ বিক্রি করা হয় আর কি। পরিবেশটা অন্ধকার, উনি দূর থেকে ভালো করে ওই লোকটাকে দেখে চিনতে পারছিলেন না। ওনার শ্বশুর জিজ্ঞেস করেন, এই কে যায় রে? তখন ওই লোকটি বলে যে আমি জোনতলা গ্রামের এক জেলে মাছ বিক্রি করে বাড়িতে যাচ্ছি। উনি নাম বলেন। সোহাগ ভাই শ্বশুর কিন্তু ওই লোকটিকে চিনতেন। জোনতলা গ্রামটা হচ্ছে সুলতানহাটা গ্রামের পাশের গ্রাম। ওনার শ্বশুর বলেন, ও তুমি চলো একসাথে যাই। তো ওনারা একসাথে পথ চলা শুরু করেছেন। নদীর যেই জায়গা দিয়ে ওনারা হেঁটে যাচ্ছিলেন, মানে পাশ দিয়ে, একটা জায়গায় কিছুটা ঝোপঝাড়, বাঁশঝাড়ও রয়েছে, বেশ অনেকটা অন্ধকারচ্ছন্ন থাকে দিনের বেলাতে ওই পাশটাতে, ওই ঝোপঝাড়ের কারণে আর বাঁশঝাড়ের কারণে একটু অন্ধকারাচ্ছন্ন থাকাটাই স্বাভাবিক। ওই জায়গাটা আবার লোকালয় থেকে কিছুটা দূরে। সন্ধ্যা হলে ওই জায়গার দিকে কেউই সাধারণত যায় না, যাওয়ার কথাও না, কারণ লোকালয় নাই, লোকজন যাবে কেন? তো ওনারা তো হাঁটছেন। সোহাগ ভাইয়ের শ্বশুর বিশাখা, যিনি বিশাখা সাহেব, উনি তো কথা বলছেন ওই লোকটার সাথে। ওই লোকটাও কথা বলছে স্বাভাবিকভাবেই, তবে সব কথার যে উত্তর দিচ্ছে বিষয়টা এরকম না। পাশাপাশি হেঁটে যাচ্ছে দুজন। এই যে বিশাখা যিনি, ওনার তো আবার বিড়ি খাবার বদ অভ্যাস রয়েছে। ওনার কাছে সবসময় লাইটার থাকে, আর ওনার লাইটারের মাথায় আবার একটা টর্চ লাইটের মতো ছিল, মানে আধুনিক লাইটারই বলা চলে। তো উনি ওনার লাইটারটা বের করে বিড়ি ধরিয়েছেন, আর ওই লোকটিকে বলছেন, নাও মিয়া বিড়ি খাও। ওই লোকটা আবার বলছে যে না, আমি একটু আগে খাইছি, এখন খাবো না। এই জন্য উনি আর অনুরোধও করেন নাই, যেহেতু না সূচক উত্তর পেলেন। দুজন আবার হেঁটে যাচ্ছেন। এই বিশাখা সাহেব উনি খেয়াল করছেন যে ওই লোকটা মনে হলো একটু পেছন দিকে সরে গেল বিড়ি ধরানোর পরে। বিড়ি ধরানোর পরেও কিন্তু এই বিশাখা সাহেব কিন্তু কথা বলেই যাচ্ছেন ওই লোকটার সাথে। ওই লোকটা টুকিটাকি কথার উত্তর দিচ্ছে, সেও তাকে কিছু বিষয় জিজ্ঞেস করছে, অর্থাৎ ওই লোকটাও বিশাখা সাহেবকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করছে, উনিও উত্তর দিচ্ছেন। এভাবে চলছে, তবে খুব বেশি কথা না। এক পর্যায়ে হয় কি, ওই লোকটা পেছন থেকে দ্রুত হেঁটে ওনার সামনের দিকে চলে যায়, মানে একটু দ্রুত হেঁটে সামনের দিকে এগিয়ে গেছে। এই সময়ের মধ্যে কিন্তু সোহাগ ভাইয়ের শ্বশুর বিশাখা সাহেব, উনি 3টা বিড়ি খেয়ে শেষ করে ফেলেছেন। বিড়ি ধরার পর থেকে ওই লোকটা ওনার সাথে হাঁটছে না। আবার এই বিশাখা সাহেবও হেঁটে তার সাথে পারছে না, যখন ওই লোকটা সামনের দিকে এগিয়ে গেছে। ওনারা হাঁটতে হাঁটতে হঠাৎ করে আর একটা নদীর কাছে চলে আসেন। এই নদীর গভীরতা আবার অনেক। অবাক করা কাণ্ড, ওনার যাবার পথে তো একটা নদী পড়ার কথা, আর একটা নদী কোত্থেকে আসলো? 2টা নদী তো আসার কথা না। মূলত ওনারা ওই একই নদীর অন্য একটা জায়গায় চলে এসেছেন, যেই জায়গার একটা বিশেষ অংশে বেশ গভীরতা থাকে সব সময়। কিন্তু কিভাবে কিভাবে যে ওখানে চলে আসছেন ওনার তো খেয়ালই নাই। ওনার শ্বশুর তখন বলে ওঠে, ও মিয়া, নদীতে একবার পার হয়ে আসলাম, আবার নদী সামনে কেন? এবার কোন নদীতে আসলাম? তখন ওই লোকটা বলে, ধুর বিশাখা ভাই, কি বলো না বলো, নদী তুমি পার হইলা কই? এটাই তো নদী, এটাই তো পার হইতে হবে। ওনার শ্বশুর ভাবছেন, মাথাটা দেখে আওলাই গেল নাকি? একটু আগে একটা নদী পার হইলাম, আমি কি অন্ধকারে ভুল দেখলাম নাকি, না কি বুঝতেছি না তো কিছু। তখন এই বিশাখা সাহেব ওই লোকটাকে বলছে, মিয়া তুমি আগে নামো, আমার কিছু জামা কাপড় খুলতে হবে, তারপরে নদীতে নামতে হবে। এই যে জামা কাপড় খুলতে হবে, এর পিছনে একটা কারণ ছিল। কারণ হচ্ছে এই বিশাখা সাহেবের প্যান্টের পকেটে বেশ টাকা ছিল। উনি চিন্তা করলেন যে প্যান্ট পরে যদি নেমে যায় তাহলে তো একটা সমস্যা হবে, সেটা হচ্ছে টাকাগুলো ভিজে যেতে পারে। এই জন্য উনি একটু প্রিপারেশন নিচ্ছেন
যে প্যান্টটা যতটুকু সম্ভব গোছানো যায় কিনা বা কি করা যায় এরকম একটা প্রিপারেশন নিচ্ছেন। ওই লোকটা কিন্তু ইতিমধ্যে নদীতে নেমে গেছে। যখন সোহাগ ভাইয়ের শ্বশুর বিশাখা সাহেব নদীতে কেবল ডান পা দিয়েছেন তখনই উনি বুঝতে পারেন, আরে এটা তো অনেক গভীর। এতক্ষণ কিন্তু উনি ওনার লাইটারটা জ্বালান নাই বলতে ওনার লাইটারের মাথায় যে টর্চ লাইটটা আছে ওটা জ্বালান নাই। উনি তখন লাইটারটা বের করে যখন ধরেছেন তখন উনি একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেন। উনি দেখেন যে এই যে লোকটা তার পরিচিত, এতক্ষণ কথাবার্তা বলতে বলতে আসলেন, এইটা তো কোনো মানুষ না। এই লোকটার পাও নাই, হাতও নাই, শুধু মাথা রয়েছে, বডি রয়েছে, দাঁত দেখা যাচ্ছে যেগুলো অনেক বড় বড়, চোখ দুটো বেশ বড় বড় লাল টকটকে। এইটা দেখার পর বিশাখা সাহেব তো প্রচন্ড ভয় পেয়েছেন। উনি দ্রুত ওখান থেকে সরে যান। সরে গিয়ে একটা গাছ দেখতে পান, উনি ওই গাছটিকে জড়িয়ে ধরেছেন এবং বলতে থাকেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, কি জিনিসের খপ্পরে পড়লাম, আল্লাহ আমাকে বাঁচাও। ওই ভয়ঙ্কর জিনিসটা কিন্তু তখনও ওই নদীর ওখানেই ছিল। ওই জিনিসটা আবার চিৎকার করে বলছে, হ্যাঁ রে বিশাখা ভাই, আমি তো এখানেই আছি, আয় এদিকে এদিকে। তখনও কিন্তু এই বিশাখা সাহেব চিৎকার করছেন যে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর উনি যে নদীর ধারের যেই অংশটাতে রয়েছেন সেখান থেকে বেশ কিছুটা দূরে কালের পাড়া একটা স্কুল রয়েছে আর গ্রাম্য কাঁচা বাজার রয়েছে, বেশ ছোটখাটো একটা বাজার আর কি। ওখানে একজন নাইট গার্ড পাহারা দিচ্ছিলেন। সৌভাগ্যবশত ওই নাইট গার্ড ওনার চিৎকার শুনতে পান, যেহেতু রাতের বেলা ফাঁকা জায়গা, অনেক দূর থেকে আওয়াজ দিলেও শোনা যায়। তো উনিও চিৎকার করছেন, এই কে রে ডাকে, কে চিৎকার করে, কি হয়েছে? তখন এই বিশাখা সাহেব আবার চিৎকার করে বলছেন, ভাই এদিকে আসেন, আমি বিপদে পড়ছি, আমারে মেরে ফেললো। ওই নাইট গার্ড কথার উৎস খুঁজতে খুঁজতে আগাতে থাকেন। তখন ওই নাইট গার্ডও তার হাতে থাকা টর্চ লাইট মারছিলেন, আর দূর থেকে এই বিশাখা সাহেবও ওনার হাতে থাকা লাইটারের মাথায় যে ছোট্ট টর্চ লাইটটা ছিল এটাও ধরছেন। দূর থেকে ওই নাইট গার্ডও বুঝতে পারছেন যে কোন জায়গায় আলোর উৎস রয়েছে, উনি দ্রুত ছুটতে থাকেন। আর এদিকে বিশাখা সাহেবও চিৎকার করছেন। যখন ওই নাইট গার্ড অনেকটা কাছে চলে এসেছে তখন ওই জিনিসটা আস্তে আস্তে নদীর ভেতরে পেছাতে থাকে, পেছাতে উধাও হয়ে যায়। এদিকে নাইট গার্ড চলে এসেছেন। নাইট গার্ড চলে আসার পর দেখা যাচ্ছে যে উনি এমন একটা জায়গায় রয়েছে, নদীর এমন একটা জায়গায় যেখান থেকে আবার নদী পার হয়ে আসতে হবে। আজব, উনি তো এক পাশে ছিলেন, নদী তো নামেনও নাই, কিন্তু উনি নদীর একটা জায়গায় কিভাবে যেন চলে গেছেন। নাইট গার্ড আলো ধরে রেখেছেন, আপনি আসেন তাড়াতাড়ি আসেন। তখন এই সোহাগ ভাইয়ের শ্বশুর বিশাখা সাহেব উনি আস্তে আস্তে নদীর এক পাশে চলে আসেন। এসে উনি ওই লোকটাকে ভয়ে জড়িয়ে ধরেন। নাইট গার্ড তখন ভালো করে দেখে, আর দেখে অবাক হয়, আরে এ তো আমাদের জামাই। ওই নাইট গার্ডটি মূলত ছিল এই বিশাখা সাহেবের ফুপা শ্বশুর। ওই সময় উনি ওখানে নাইট গার্ডের ডিউটি করছিলেন। তখন ওনাকে অর্থাৎ বিশাখা সাহেবকে বাজারের দিকে নিয়ে আসেন, সান্ত্বনা দেন, একটু ধাতস্থ করেন আর কি। আরো কয়েকজন লোক ইতিমধ্যে জমে যায়। তখন 2 জন লোক সহ এই বিশাখা সাহেবকে তার বাড়িতে পাঠানো হয়। নাইট গার্ড যিনি ছিলেন ওনার ফুপা শ্বশুর, উনি তো আর ডিউটি ছেড়ে যেতে পারেন নাই, যার কারণে ওনার পরিচিত অন্য 2 জনকে সাথে দিয়ে পাঠিয়ে দেওয়া হয়। বাসায় তো আত্মীয় স্বজনরা ছিল সোহাগ ভাইয়ের, তারপরে এক কাকা ছিল, সব কথা তারা শোনেন। এরপর ওনার শ্বশুর ঘুমিয়ে পড়েছেন। ওনার রুমের যে জানালা সেটা খুলে উনি ঘুমিয়ে পড়েন। গভীর রাত্রে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। খচমচ শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি শুনতে পান যে জানালার কাছে একটা জিনিস মনে হচ্ছে হাঁটাচলা করছে। জিনিসটা কি এটা দেখার জন্য উনি বিছানার উপর উঠে বসেছেন। হঠাৎ করে জিনিসটা জানালার সামনে চলে আসে, ঘরের বাইরে বাট জানালার সামনে। উনি দেখেন ওই যে জিনিসটা নদীর মধ্যে নেমেছিল, সেই ভয়ঙ্কর জিনিসটা হাত নাই, পা নাই, মাথা রয়েছে, বডি রয়েছে, চোখ দুটো অনেক বড় আর দাঁতগুলো সুচালো, বেশ লম্বা। ওই জিনিসটা এসে নাকি সুরে বলছে, আজ তুই বেঁচে গেলি রে বিশাখা, যদি একটা পা খালি নদীর ভিতরে নামাইতি, কেবল তো নামাতে গিয়েছিলি, একটু নামাইছিলি, যদি আর একটু নামাইতি তাহলে তোকে হ্যাচকাটারে পানির নিচে নিয়ে যেতাম আর ওখানে তোকে শেষ করে ফেলতাম। এই কথা বলেই নাকি ওই জিনিসটা হাঁটতে থাকে, কিন্তু পা তো নাই, হাঁটছে কিভাবে এটাই একটা বিষয়। খচমচ শব্দ হচ্ছিল। এভাবে ওই জিনিসটা হারিয়ে যায়। এরপর অবশ্য ওনার সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি, বিশেষ করে এই কেন্দ্রিক ঘটনা আর কি। তো এটাই ছিল ঘটনা।
এখন চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে এবং তার কাছে একটা চমৎকার ঘটনা শোনাবো। বাবু ভাই, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি সুস্থ আছেন। আপনাকে ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। যে এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বকুল হাসান, নবাবগঞ্জের কোন একটি গ্রাম থেকে, এবং তিনি তার নিজের জীবনের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন আজ থেকে বছর 5 আগে যেটি ঘটে গিয়েছিল তার সাথে। আমি চলে যাচ্ছি বকুলের শেয়ার করা ঘটনায়। বকুল তখন এসএসসি পরীক্ষা দিয়েছে এবং বকুলের বেশ সুন্দর একটা সময় কাটছে, ফ্রি টাইম। সে তার চাচাতো ভাই সবার সাথে মানে সময় কাটাচ্ছিল আড্ডা দিয়ে, এবং বেশ ভালোই কাটছিল। বিকেলবেলা গিয়ে সে ওখানে ফুটবল খেলে, তাদের ওখানে মাঠ আছে, মাঠে ফুটবল খেলে। সন্ধ্যার সময় সে তার বন্ধুদের সাথে গল্পগুজব করে আবার চলে আসে। তার চাচার একটা দোকান ছিল, দোকানটা খুব সুন্দর একটা জায়গায়, মানে 3 রাস্তার মোড়ে, মানে রাস্তার ডানে এদিক দিয়ে চলে গেছে সোজা, আর ডান দিক দিয়ে চলে গেছে, মানে এটা 3 রাস্তার মোড়। এবং সেখানে একটা গাছ আছে বড়, সে গাছের নিচে হচ্ছে বকুলের কাকার দোকান। এবং সেখান থেকে খুব কাছাকাছি কিন্তু বেশ নদী, ওখানে নদী আছে, এবং আরো সামনে চলে গেলে কবরস্থান আছে। তো এই বকুলের চাচার দোকানে অনেক মানুষ গ্রামের থামতো, ওখানে চা খেত এবং অনেক কিছু সেখানে পাওয়া যেত আর কি, এবং গ্রামের অনেক মানুষ ওখানে আসতো আর কি। তো বকুল এই ঘুরে ফিরে শেষ পর্যন্ত বাসায় ফেরার আগে কাকার দোকানে যেত, গিয়ে সে একটা আড্ডা দিত চাচার সাথে। অনেক সময় চাচাতো ভাই থাকতো, তাদের সাথে আড্ডা দিত, দিয়ে তারপরে বাসায় আসতো। তো খুব ভালোই তার সময় কাটতেছে বকুলের। তো ওই সময় একদিনের কথা, সেই দিন বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বকুল সারাদিন বাসায় থাকতে থাকতে বেশ বোর্ড হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। তো বিকেলের দিকে সে বেরোলো, তখন বৃষ্টিটা, ওই ঝিরঝিরি বৃষ্টিটাই একটু কমে আসছে, শুধু আকাশ মেঘলা, আবহাওয়াটা থম মেরে আছে। তো সে হাঁটতে হাঁটতে চলে গেল যে বন্ধুরা যেখানে খেলা করতো সেখানে। তো হেঁটে গিয়ে দেখতেছে যে হ্যাঁ, ওই যে ভিজা একটা মাঠ, ওটার মধ্যেই বন্ধুরা ফুটবল খেলতেছে। তো বকুল চিন্তা করলো নেমে যাই, খেলি ওদের সাথে, কি আছে জীবনে, কাদা টাদা একটু লাগলে লাগুক, কি অবস্থা। তো বকুল নেমে গেল ওইখানে, নেমে গিয়ে বন্ধুদের সাথে ফুটবল খেললো। তো ওদের মধ্যে ফ্রেন্ড একজন মানে কিক করছিল, তার বন্ধুরা বল কিক করছিল। তো সেইটা তারা যেখানে গোল পোস্ট বানাইছে ওইটা পার হয়ে পাশের অংশে ঢুকে গেছে, মানে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা পাশের অংশ। এখন ওইখানে কিন্তু একটা কবরস্থান আছে পুরনো, তো বকুল নিজে গেল বলটা আনতে, দৌড় দিয়ে ওদিকে। তো ঢুকে সে বলটা যখন পেলো, দেখলো যে বলটা বেশ খানিকটা ভিতরে ঢুকে গেছে, খুব জোরে শুট মারছিল তার ফ্রেন্ড। তো যে এখন ঢুকছে, তো বলটা নিতে যে সে দেখতেছে যে কবর কয়েকটা এরকম রাখা, এবং কবরগুলো দেখে তার কাছে জানি কেমন জানি ওই দিন গাটা কেমন যেন ঝিমঝিম করে উঠছে, সামথিং, মানে সে এটা এক্সপ্লেইন করতে পারে না, ঝিমঝিম করছে, তার মাথার মধ্যে কেমন ঝিনঝিন লাগতেছিল। আর তার কাছে কেন জানি মনে হচ্ছিল তার দিকে কেউ তাকায় আছে ওই জায়গা দিয়ে, মানে পাশ দিয়ে বাঁশঝাড় হয়েছে, তো মনে হচ্ছে বাঁশঝাড় থেকে কেউ তাকায় আছে। আর কেমন জানি একটা মানে থুম ধরা ওয়েদার, মানে বৃষ্টি হয়ে গেছে, কেমন একটা অবস্থা। বকুল যে বলটা নিয়ে বাইরে আসে, আসার পরে তারা কিছুক্ষণ খেলে, কিন্তু বকুলের কাছে খুব একটা ভাল লাগতেছিল না। এর মধ্যে মাগরিবের আজান পড়ে যায়, সন্ধ্যা হয়েছে, তো বাসায় চলে আসবে বকুল। হেঁটে হেঁটে দুইটা বন্ধুর সাথে গল্প করতে করতে রাস্তায় উঠে, রাস্তা কিন্তু অন্ধকার, যেহেতু গ্রামের রাস্তা, কারণ ল্যাম্পপোস্ট নাই। তো বন্ধুর সাথে গল্প করে সে রওনা দেয়। তো চাচার দোকানে থামবে কিনা চিন্তা করতেছিল। তো এই গা ভিজে গেছে, একটু অস্বস্তি লাগতেছে। তো হাঁটতে হাঁটতে সে চাচার দোকানে চলে আসে, এসে দেখে তার চাচা বসে আছে। তো আসলে বলে, এই তুই আইসিস, কোথেকে আইসিস? যে এরকম, তো ভিজা কেন? এই ফুটবল খেলছি, এই সেই। তুই দাঁড়া, আমার কাজ আছে ঘরে, তুই একটু থাক, দোকানে খারাপ, আমি আইতেছি, এই 10-15 মিনিটের মধ্যে আমি আইতেছি, থাক, তুই দেখ এখানে কেউ আসলে কিছু দিস। তো বকুলকে তিনি বসায় দেন দোকানের মধ্যে। বকুল ভিজা, কোনো মতে গামছা দিয়ে গা, ওখানে একটা গামছা ছিল, গামছা দিয়ে গা মুছে দোকানের মধ্যে ওইখানে সে বসে ক্যাশের ভিতরে। অস্বস্তি লাগতেছে, দোকানে কেউ নাই, একাই সে। তো সে নিজেই ওখানে চা হচ্ছিল, চা ঢেলে নিজে বানায়, নিজে খাইলো। তো চাচা মাঝে মাঝে তাকে এরকম রাখতো আর কি, মানে কোনো দরকার পড়লে, নিজেদের পারিবারিক দোকানই তো, বলতো যে দেখতে। তো বকুল ওই চা খাচ্ছে আর বসে আছে একলা একলা, কোনো কিছু করার নাই। তো দেখতেছে বাইরে, তো বৃষ্টি আবার ছিটছিট পড়া শুরু করছে বাইরে, আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু করছে। তো চিন্তা করলো যাবে কেমনে বাসায়। বাসায় যেতে গেলে চাচার দোকানের ওই যে ছাতি আছে, ছাতি নিয়ে যাবে এই চিন্তা করতেছে। এই চিন্তা করতে করতেই ধূপ করে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার, এমনি তো অন্ধকার, আরো অন্ধকার হয়ে গেল, মানে একেবারে, মানে তার দোকানটাই অন্ধকার হয়ে গেছে, আর সামনে তো মানে বিশাল অবস্থা। তো সে চার্জ লাইট ছিল, চার্জ লাইটটা জ্বালায় বসে আছে। তো খানিকক্ষণ পর
বকুল দেখতেছে যে কেউ যাওয়া আসা করতেছে না ওদিক দিয়ে, মানে পুরা রাস্তা কিন্তু খালি। অনেক সময় ওই দিক দিয়ে দেখা যাচ্ছে ওই যে যায় ব্যাটারি চালিত গাড়ি যায় কিছু যাচ্ছে না। তো বসে আছে, হঠাৎ দেখতেছে ওখান থেকে মনে হচ্ছে যে একটা মানে ইসের মতো আসতেছে, কয়েকজন মানুষ একসাথে, মানে অনেকটা মিছিল করে আসে যে সেরকম কয়েকজন মানুষ। তো বকুল এখান থেকে খেয়াল করে দেখার চেষ্টা করতেছে যে কারা আসতেছে। তো তার দোকানের সামনে যে যখন যাচ্ছে সে দেখতেছে একটা খাটিয়া। তো মানে যেমন মানুষ যেমনই নিয়ে যায়, মৃত মানুষের বডি নিয়ে যায়, সেরকম একটা খাটিয়াতে করে নিয়ে যাচ্ছে এবং একটা কড়া ঘ্রাণ আসছে কেমন জানি আতরের মতো। তো বকুল চিন্তা করলো যে গ্রামের কে মারা গেল, কে যাইতেছে, এরকম চিন্তা করতে করতে সে দেখার চেষ্টা করতেছে মানুষগুলারে কে কে যাচ্ছে। তো এই সময় তার যে চার্জ লাইটটা ছিল সেটা কেমন জানি মনে হলো যে একটু ডিম হয়ে যায়, মানে পেট পেট করে নিভে গেল চার্জ লাইটটা, অন্ধকার হয়ে গেল দোকানের ভিতরে। শুধু তার যে ওখানে কেটলির পাশে যে রাখা আছে ওখান থেকে ধোঁয়া উঠতেছে এতটুকু বোঝা যাচ্ছে, আর না মানে কোনো কিছু বোঝার উপায় নেই। তার যে কেরোসিনের যে স্টোভটা ওইটা মনে হালকা ভাবে জ্বলতেছিল এই ইটার গরম রাখার জন্য, কেটলিটাকে গরম রাখার জন্য, এতটুকুই বোঝা যাচ্ছে। আর অন্ধকার। সে ওই যে মিছিলটার দিকে দেখার চেষ্টা করলো যে খাটিয়ে নিয়ে যারা যাচ্ছে, কাউকে সে চিনতে পারছে না, কিন্তু বেশ একটু লম্বা লম্বা মন হইতেছে মানুষগুলারে। এবং হেঁটে তারা ঢুকলো কি তার ডান দিক দিয়ে, ওই যে সে যে খেলার মাঠ থেকে আসছে ওই দিকে গেল। তো মনে হইতেছে যে ওই খেলার মাঠের কাছে যে কবরস্থানটা ওইখানেই যাচ্ছে। তো বকুলের কেমন যেন একটু অস্বস্তি লাগা শুরু করলো, মানে মানুষগুলো দেখে লম্বা লম্বা মানুষ, মানে সাধারণ মানুষের মতো লাগতেছে না দেখে, বেশি উঁচা। তো চিন্তা করলো এই পাগড়ি টাগড়ি পড়ছে দেখে মনে হইতেছে বকুলের কাছে মনে হলো। তো মানুষগুলা পার হয়ে গেল, হ্যাঁ, ওই খাটিয়ে নিয়ে সামনে চলে গেল। তো বকুল দেখতেছে আর কেউ নাই। একটু পরে সে দেখলো কোত্থেকে যেন ভোজবাজির মতো একটা লোক এসে তার দোকানের সামনে দাঁড়াইলো। এখন লোকটাকে যে দেখতেছে সাদা রঙের একটা কাপড় পরা, সাদা রঙের কাপড় প্যাচ দিয়ে কেমনে করে জানি পরছে, আর কোনো কাপড় মনে হয় শরীরের মধ্যে নাই, সাদা রঙের কাপড়টাকে প্যাচ দিয়ে পরছে। এবং লোকটার মাথায় লম্বা লম্বা চুলটা মানে বোঝা যাচ্ছে না এটা কি পুরুষ না নারী, কেমন জানি মানে মানে ঠিক ডিফাইন করার মতো না। আর বকুলকে বলল যে দে, কাইতন দে, চুন দে, সুই দে। এখন বকুল থতমত খেয়ে গেছে, তার কণ্ঠটাও কেমন জানি। তো বকুল মানে বোঝার চেষ্টা করতেছে কোথায় কি আছে। তো সে জানে যে তার কাকা কাইতন বিক্রি করে, কাইতন মানে কালো সুতা, এটাও যে তাদের ক্যাশ বাক্সের নিচে থাকতো। তো সে কিছু না বুঝেই সে আস্তে করে তার ওই ক্যাশ বাক্সের নিচে ওখানে হাত দিয়েছে, দেখলো যে এরকম হ্যাঁ একটা কাগজের মোটা ইসের সাথে কাইতন পেঁচানো, এরকম মোটা রোল। তো সে জিজ্ঞেস করতেছে কত দূর লাগবে, ওই লোকটা জিজ্ঞেস করতেছে কত দূর লাগবো। লোকটা বলতে দে দে। তো তিনি বলছে কত দূর লাগবো, দে 3 গজ দে। তো সে বকুল টেনে টেনে ওই, এবং কণ্ঠটা অন্যরকম, যে চাচ্ছে তার কণ্ঠটাই কেমন জানি পুরুষালীও না নারীর মতো না। তো সে বকুল টেনে টেনে ওরকম 3 গজের মতো, মানে সে একটা হিসাব আছে তাদের ওখানে, বের করে সে কাটছে কাইতন। তারপর বলছে সুই দে। তো সে তাকায় দেখলো যে ওই কাইতনের পাশে এই সুইয়েরই রাখা। তো ওখান থেকে বের করে সে সুইও দিছে তাকে, আর চুন দে। তো তখন ওই সামনে পানের যে চুন সেটাও সে এরকমই করে, কিন্তু সে দেখতেছে যে পানের যেইটা তার চাচা কিন্তু দিয়ে রাখছে, কাপড় দিয়ে ভিজে একটা গামছার মতো ঢেকে দিছে পুরো জিনিসটা, সেটা সরায়, মানে দ্যাটস মিন লাইক ক্লোজ হয়ে গেলে যেটা হয়, যেটা বিক্রি হয় না, সে ওখান থেকে বের করে চুন দিল। এখন বকুলের কিছু জিনিস জানা নাই, তার কাকা কখন কিভাবে কি বিক্রি করে। তো সে মোটামুটি দাম জানতো। তো সে ওই লোকটা বলছে, লোকটা তার কাছে এরকম করে একটা 100 টাকার নোট ফেলে দিয়ে হেঁটে চলে গেল যেদিকে ওই যে একটু আগে যে মিছিলটা গেছে সেদিকে চলে গেল। তো বকুল বোঝার চেষ্টা করছে লোকটা কে এবং এরকম উদ্ভট কেন, সাদা একটা কাপড় পেঁচানো সোজে, এবং বকুলের থেকে জিনিসগুলো নিয়ে চলেছে 100 টাকার নোট। তো বকুল দেখতেছে 100 টাকার নোটটা কচকচ করতেছে, একদম মানে কচকচ একটা নোট। তো সে যে ওই টাকাটাকে ক্যাশে রাখছে। ক্যাশে রাখার সাথে সাথে বকুলের মনে হলো তার গালের মধ্যে চড়াস করে একটা চড় পড়লো। এই চড়টা মানে বকুল মানে মাথায় এরকম জোরে চড় সে কখনো খায় নাই, এবং এই চড়ের জন্য সে পড়ে গেছে, একদম কাউন্টারের পাশে পড়ে গেছে। পড়ে গিয়ে তার মনে হুঁশ সে হারায় ফেলছে, এবং মানে তার মাথার মধ্যে ভোঁ ভোঁ করতেছে, তার কিছু খেয়াল নাই। তো একটু পরেই সে তার চাচার কণ্ঠ শুনলো। তার চাচা দৌড় দিয়ে আসতেছে, এই বকুল, ঠিক আছে কি রে তোর কি, এগুলো বলতে বলতে চাচা আসছে। তখন দেখলো মানে সে তার চোখের সামনে বুঝতে পারতেছে বকুলের কিন্তু এমন একটা অবস্থা, সে পুরোপুরি বেহুশ হয় নাই, আবার একটু সেন্সও তার আছে। সে বুঝতে পারলো যে তার যে চার্জার লাইট ছিল সেটা জ্বলে উঠছে পুরা,
মানে ফুল দেবে, এটা জ্বলে উঠছে, আলো চোখের সামনে আলো পড়ছে। তো তার কাকার কণ্ঠ শুনতেছে, তো চাচা এসে বলতেছে, কিরে কিরে তোর কি হয়েছে রে, তোর কি অবস্থা, বলে টেনে তুললো। তোলার পর দেখতেছে যে বকুলের গালের মধ্যে ফর্সা ছিল, যে এরকম আঙ্গুলের দাগ এরকম, মানে ইসে। তার চাচা বলে, তোরে মারছে কে, এই সে হেন জিজ্ঞেস করতেছে। তো বকুল কিছু বলতে পারতেছে না, সে অনেকটা হয়ে গেছে, বাক শূন্য হয়ে গেছে। তো চাচা খুব ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি ওর বকুলটা এরকম পানি টানি লাগাই দিয়ে সে বসায়, বলতেছে কি হয়েছে রে বাবা, মাথায় হাত টাত বুলাই টুলাই দিয়ে এরকম। এর মধ্যে বেশ খানিকক্ষণ পর কারেন্ট চলে আসছে, তো বকুলটা শোয়া রাখছে তার চাচা, এবং সে তখন ওই ফোন করতেছে আর কি বাড়িতে, তার বকুলদের বাসায় ফোন করার পর বকুলের বাবারে বলল যে তুই দোকানে আয়। কি হয়েছে, তো চাচা তো বড় আর কি, তার বাবাকে বলছে দোকানে আয়। তো বকুলের বাবা আসলো, বললো যে কি হয়েছে, ছেলে এরকম অবস্থা। তো তখন বকুলরে তার বাপ জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তো বকুল কিছুটা মানে ধাতস্থ হয়েছে, তখন একটু একটু করে বলতেছে যে এরকম এরকম জিনিস। তো তার বাপ তো ভয় পেয়ে গেল। তার কাকা বলে, হায় রে কি করছস তুই এই যে সন্ধ্যার পরে এনে আমরা বেচি না, জানোস না, আমরা দোকানের মধ্যে কাইতন সুই চুন কিছুই বেচি না, এগুলা নিষেধ। আমগো এখানে এগুলা মানে আছে, খারাপ জিনিস আছে যেগুলা জিনের কারবার হয়, এগুলা বেচলে রাত্রেবেলা, এইগুলাতে জাদুটোনা করে, এগুলাতে অনেক কিছু, এগুলো বেচি না আমরা রাত্রেবেলা। আর তুই যে বর্ণনা দিলি, তো খুব ভয় পাইছে। তো তাড়াতাড়ি তারা ওই টাকাটা যে রাখছিল ক্যাশ থেকে, তার চাচা ছিল খুবই কুসংস্কারাচ্ছন্ন, তিনি ওই টাকা ওখান থেকে তাড়াতাড়ি সরায় ফেলতেন, সরায় ফেলে টাকার দিকেই তাকায় আছেন তিনি। এই টাকাটা কোত্থেকে আসলো, কিরকম কি, টাকাটাকে তার কাছে মনে হইতেছে অন্য কিছু। তো তিনি তাড়াতাড়ি বকুলের আব্বাকে বললেন যে তুই তোর পোলারে নিয়ে যা, হুজুরতে ঝাড়ায় তারপরে বাসায় নে, আর আমিও আইতেছি, আমি দেখি একটু খবর নিবো যে এখানে কারে নিচে দাফন করতে, দেখি কি অবস্থা কি, আর এটার ঘটনা কি, এগুলো দেখি, দোকানটাও তাড়াতাড়ি বন্ধ করে দেবো আজকে, কি হইলো যা তাড়াতাড়ি যা বকুলে নিয়ে। তো বকুলের বাবা বকুলকে নিয়ে ওখান থেকে হাঁটা দিল। বকুল মনে হলো একটা ঘোরের মধ্যে আছে, তার সেন্স ওরকম নাই, বাবা যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবে যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে, তার কাছে মনে হইতেছে যে সারা পৃথিবীটা ঘুরতেছে কেমন জানি। তো বকুলের বাবা তাকে মসজিদে নিয়ে গেল, তখন ঈশার নামাজ হইতেছে। তো বকুল তো আসলে তখন তার যেরকম অবস্থা, নামাজ পড়ার মতো না। বকুলকে তার বাবা বসায় রেখে মসজিদের একটা কোনায় নিজে নামাজ পড়লেন। নামাজের পরে তিনি ওখানকার হুজুরের সাথে কথা বললেন যে এরকম এরকম ব্যাপার। তো হুজুর বকুলকে দেখলেন, দেখে বললেন যে এই ছেলের উল্টাপাল্টা জিনিস দেখছে, ওকে রুকাইয়া করতে হবে। তো মসজিদের মধ্যেই ওনাকে নিয়ে গেল একটা পাশে, হুজুরের রুমে নিয়ে গেল, ওই সাইডে মসজিদের বাইরের দিকে রুম ছিল, হুজুরের রুমে বসে সেখানে রুকাইয়া করলো। তখনই রুকাইয়া করার পরেই বকুলের উপরেই নাকি ওটা আসছিল। তো মানে যে থাপ্পড় দিছে যেটা, সেটা একটা জিন, সে আসছে, এসে বলতেছে যে এই ছেলে ওইখানে তাবিজ করার জন্য, মানে ওই যে কুফরি করার জন্য এক এসে লোক চাইছে আর কি, খারাপ কুফরি করে আর কি, সে জিনিসপত্র চাইছে, এবং ওই কোনো দামাদামি না করে জিনিসটা নিয়ে যায় আর কি। তো এই ছেলে দিছে, এবং এটা দিয়ে একটা কুফরি করবে, এখানে আমাদের একটা দাফন হইতেছে, এবং এই আমাদের মধ্যে একটা ইকে বান্দার জন্য ওই এক কুফরিকারী সেই কাজ করতেছে, এবং এই ছেলেগুলা দিছে, এর জন্য তাকে রাগ করে মারছি। তো তখন হুজুর রাগ করছেন, রাগ করে বলতেছেন যে এই এরকম রাত্রেবেলা বেচার নিয়ম নেই, এইসব কুসংস্কারের কথা তোরে কে বলছে? হুজুর বলতেছে মানে এই জিনিস দিনেও বেচাতা রাতেও বেচাতা, এর মধ্যে কোনো রকমেরই নাই, মানে কোনো রকমের ওই ভালো খারাপের কিছু নাই, ও এমনিও ব্যস্ত এমনিও ব্যস্ত, তুই কেন ওই ছেলেকে মারলি? মানে খুব হুজুর রাগ করছে। হুজুর নাকি ওই জিনকে তিনি হার্ট করতেছিলেন, বিভিন্নভাবে কালাম দিয়ে হার্ট করতেছিলেন। তিনি বললেন যে এগুলা কুসংস্কার, এগুলা বাজে জিনিস, এই জিনিসের সাথে ওটা কিছু সম্পর্ক না, এটা একটা কম বয়সী ছেলে, ও জানেও না ও কারে কি বেচতেছে, ও জানে। কেউ একটা ভালো জিনিস নিয়ে খারাপ কাজ করে, এটা কি তার দায়? ওই লোক কি করছে এটা তো তার দোষ, তুই পারলে তারে ঠেকা, তুই তারে ধর, তোদেরকে বান্ধে তুই তারে ধর, তুই কেন এই ছেলেকে মারছিস? যাই হোক, বিভিন্ন করে তখন বলে যে একে ছেড়ে যাবি। তো তখন নাকি হুজুরের কথা, এবং হুজুর বিভিন্নভাবে সাহায্য করে সেই জিনকে তার থেকে ছাড়ানোর পরে বলে যে বাসায় নিয়ে যেতে, এবং বকুলকে সেবা শুশ্রূষা করে তার বাসায় নিয়ে, এবং আস্তে আস্তে তার এটা সে ঠিক হয়, তার এই যে সে যে আঘাত পাইছিল, ব্যথা পাইছিল, এটা তার ঠিক হয়। আর বকুলের চাচা খোঁজ খবর নেয়, খোঁজ খবর নিয়ে দেখে যে ওই দিন আসলে কোনো মানে দাফনের খবর নাই, এবং ওই কবরস্থানে কেউ খোঁড়াখুড়িও করে নাই।
কেউ খোঁড়াখুড়িও করে নাই, মানে ওখানে কোনো দাফন এমনি হয় নাই। তো তখন বুঝলো যে ওই যে হুজুর যে জিন আনছিল, জিন যে বলছে যে ওখানে জিনদের দাফন হইতেছিল কোনো একটা, এবং সেখানে ওই সেই কুফরিকারী আসছিল, সে এখানে কুফরি কালাম করার চেষ্টা করছিল, এই কারণে এই জিনিসটা হয়েছে আর কি। আর সম্ভবত বকুলের উপরে বলছে, বকুল পরবর্তীতে বলছে যে সে যে বল খেলতে যে বল আনতে গেছিল ওই জায়গায়, তো বলতেছে যে ওই সময়ও তার উপরে কোনো নজর পড়ছিল ঈদের আর কি, জিনদের নজর পড়ছিল, তো তখন নাকি তাকে ওই যে হয়তো দেখে রাখছে। আর এই আর কি পরবর্তীতে এই জিনিসগুলো ঘটছে। তো হুজুর নাকি বলছিল যে বকুলের চাচাকে, মানে বলছিল যে আপনারা এগুলা বেচার মধ্যে যে এই যে রাতের বেলা এটা বেচা যাবে না, এরকম কোনো কথা কোথাও নাই, এগুলা বাজে কথা, এটা আসলে মানে সঠিক না। এটা এখন বানাইছে মানুষজন কোনো কারণে, এটা একটা কুসংস্কার হয়ে গেছে, এটা লালন করা ঠিক না। কুসংস্কার লালন করা কিন্তু খুব খারাপ জিনিস। তো তারপরও বকুলের চাচা ভয়ে তিনি কখনোই এগুলা বিক্রি করেন না রাতের বেলা, এবং আশেপাশের কোনো দোকানই এই জিনিসগুলো আর বিক্রি করে না রাতের বেলা। রাতের বেলা অনেক জায়গায় আসলে আমাদের দেশেও কিন্তু আমিও ছোটবেলায় দেখছি, আমি নিজেও ছোটবেলায় দেখছি, কোনো দোকানে গিয়ে হঠাৎ করে মানে ধরেন কেউ বলছে, মুরব্বী কেউ বলছে পান খাবে, বলছে যে বাবা একটা পান এনে দাও, তো সেই পান আনতে গেছি মুরব্বীর জন্য, তো যা আনার সময় যখন বলছি যে চুন না, দোকানি চুন দিতে চায় না, কেন আই ডোন্ট নো, দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ, দিতে চায় না তারা। এবং রাতের বেলা কোথাও কখনো কাইতন খুঁজতে গেলেও দিত না, নর সূচও বিক্রি করতো না। এটার পিছনে আসলে এই কুসংস্কারগুলো কাজ করে, আমি যেটা শুনেছি, এবং এই যে এই ঘটনা তো বকুলের ঘটনা তো যেটা শুনলাম বা জানলাম যে অনেকে নাকি এগুলো দিয়ে মানে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করে, এর জন্য এই জিনিসগুলো রাতের বেলা তারা বিক্রি করে না। তো এই ছিল বকুলের ঘটনা, এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এরকম আমি কিন্তু শুনেছি কয়েক জায়গায় যে মানুষকে এরকম হার্ম করছে হঠাৎ করে। আমাকে সিফাতও বলছিল একটা ঘটনা এরকম, যে তার এক ভাই এরকম খাবার নিয়ে আসতেছিল, তাকে চড় মারছে সন্ধ্যার সময়। তো এরকম চড় মারার ব্যাপার কিন্তু বা ঘটনা কিন্তু আরও শুনছি আমি, এরকম এই সন্ধ্যার সময় ভাজা পোড়া খাচ্ছে, তখন এসে চড় দিছে এরকম, বা এরকম রাস্তায় পড়ে গেছে তখন চড় দিছে, এরকম তো শুনতাম। এবং আমি অনেক ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনছি, তারা বলতো যে বাইরে বসে, এখন যেমন আমরা বাইরে বসে সুন্দর মানে আউটসাইড রেস্টুরেন্ট, আমব্রেলা রেস্টুরেন্টের নিচে বসে আমরা খাওয়া দাওয়া করি সন্ধ্যার পরে, এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি। এটা কিন্তু একসময় মুরব্বীরা একদমই করতে দিতেন না, তারা কিন্তু একদমই নিষেধ করতেন। বাইরে বসে খেলে আমার মনে হচ্ছে আমার নানা রাগ করতেন, দূর থেকে চিৎকার করতেন দেখলে, মানে ভাজা পোড়া নিয়ে সন্ধ্যার সময় বসলে কোথাও একদম চিৎকার করতেন, তিনি দিতেন না। তো মুরব্বীদের যেটা কথা ছিল যে তারা বলতো যে এগুলো নাকি উপরি জিনিসের নজর পড়ে, উপরি জিনিস বলতে তারা ওই জিনের কথাই বোঝাইতো যে তাদের নজর পড়ে এইসব খাবারের উপরে, এবং এই কারণে নিষেধ করতেন। তো আমি জানি না ওইখানে ওনাদের বিশ্বাসটা কিভাবে কাজ করছে, বাট আমি যতদূর জানি যে একটা আসলেই একটু ক্লোজ এনভায়রনমেন্টে খাওয়া দাওয়া করা উচিত, সুন্দর করে বসে বিসমিল্লাহ বলে মুখে নেওয়া উচিত। এটা আমাদের জন্য, আমি মুসলিম হিসাবে জানি যে আমার ধর্মে বিসমিল্লাহ বলে আমি খাবো, এবং খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ পড়বো। আর অন্যান্য ধর্মে যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে তারা তাদের মতো ফলো করে নেবেন, আমার মনে হয় এটা ফলো করাটা খুবই উচিত। আমরা চলে যাব আফনান ভাইয়ের সাথে, কোনো কথা হবে না, সরাসরি ঘটনায় চলে যাব। আমাদের আরো অনেক অতিথি আছেন, চলে যাই সেকেন্ড ঘটনায় এবং তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম কাজী সবুজ। ওনার বাড়ি চাঁদপুর জেলার 2 নং বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গ্রামে। উনি মালয়েশিয়াতে রয়েছেন আর একটি চায়না কোম্পানিতে 7 বছর ধরে কাজ করছেন। মালয়েশিয়ার জহুর বারু নামক জায়গাতে উনি বর্তমানে কর্মরত রয়েছেন। যখন উনি জানতে পারলেন যে ভয়ের ঘটনা শুনছেন, তখন এই আয়েল নিজেই বলেন যে তার জানা একটি ঘটনা রয়েছে। এরপর কাজের ফাঁকে এই ঘটনাটি শুনেছিলেন সবুজ ভাই, 2 দিন সময় লেগেছিল পুরোটা শুনতে। এরপর ধীরে ধীরে লিখে উনি আমাদেরকে পাঠিয়েছেন। চলুন ঘটনাটা শুনে আসি। ঘটনাটা অবশ্য এই আয়েল নিজের চোখে দেখেন নাই, এই ঘটনাটা আয়েল তার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলেন। তো যেই জায়গায় ঘটনাটি ঘটেছিল মালয়েশিয়ার, সেই জায়গার নাম হচ্ছে বাতু পাহাত। ওই এলাকায় একজন মধ্যবিত্ত মুসলিম পরিবার ছিল, 4 সদস্যের একটা পরিবার ছিল। বাবার নাম আমির, মায়ের নাম সিতি। তাদের 2 ছেলে ছিল, বড় ছেলের নাম ফাহমি, যার বয়স 16 কি 17 হবে, আর
ছোট ছেলের নাম হচ্ছে ইউসুফ, যার বয়স 11-12 বছর হবে। ওই এলাকায় তারা খুবই সম্মানিত ছিলেন। তো বাবা আমির যিনি আর কি, এই আমির ছিলেন স্থানীয় একটি প্রতিষ্ঠানের সুপারভাইজার, আর মা স্মৃতি উনি একজন গৃহিণী। সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। আর ঘটনাটি মালয়েশিয়ান ভাষায় যেহেতু আয়েল সবুজ ভাইকে বলেছেন, তো সবুজ ভাই সেটা বাংলাতে আমাদেরকে পাঠিয়েছেন। স্বাভাবিকভাবে আমরা তার মালয়েশিয়ান ভাষা বুঝি না, বাংলাতেই আমরা বলবো। ওই পরিবার মোটামুটি ভালোই চলছিল, অসুবিধা তেমন ছিল না। আর্থিক দৈন্য দশা তাদের ছিল না, আবার খুব সচ্ছল তারা ছিলেন, বিষয়টা এরকম না, চলছিল সবকিছু মোটামুটি ভালোই। এই পরিবারে শান্তি বিনষ্ট হয়, অর্থাৎ শান্তির ছন্দপতন ঘটে এই পরিবারের ছোট ছেলে ইউসুফের অস্বাভাবিক আচরণের কারণে। এক রাত্রে ইউসুফ চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায়, ভয়ার্ত চোখে চতুর্দিকে তাকাচ্ছে। একই রুমে তার ইমিডিয়েট বড় ভাই ফাহমিও থাকতো। ফাহমি জিজ্ঞেস করছে কি হয়েছে, তখন এই ইউসুফ বলছে আমাকে নিয়ে যাবে ওরা, আমাকে নিয়ে যাবে। ও আমার দিকে তাকিয়ে আছে, ওই যে দরজার পাশে দাঁড়িয়ে আছে। তো এটা দেখার পর ফাহমি তাকায়, দরজার পাশে কাউকে দেখে না। এরপর ফাহমি মা বাবাকে ডাকে, মা বাবা আসে, কি হয়েছে জিজ্ঞেস করে। তখন ইউসুফ বলে যে কেউ একজন আসছে, আমাকে নিয়ে যাবে, ওই দরজার পাশে দাঁড়ায় থাকে। এখন কেউ তো সেই দৃশ্য দেখে না, বলে যে বাবা তুমি দুঃস্বপ্ন দেখেছো, ঘুমায় পড়ো। তো ওই রাত্রের মতো সে ঘুমিয়ে যায়, কিন্তু প্রতি রাত্রেই এই সমস্যাটা ঘটতে থাকে। তবে বড় ভাই ফাহমি এই বিষয়টা আসলে তুচ্ছ তাচ্ছিল্যে নেয় আর কি, মজা করতে থাকে, হাসি তামাশা করতে থাকে, ঠাট্টা করতে থাকে। সে বুঝতে পারে না আসলে সমস্যাটা কি। তো এরকম বেশ কয়েকদিন যায়। একদিন রাত 3টা বাজে, হঠাৎ করে এই ফাহমি ঘুম থেকে উঠে দেখে যে ইউসুফ বিছানায় নেই। কোথায় গেল মনে করেছে যে ওয়াশরুমে গিয়েছে। তো ওয়াশরুমে সে যায়, দেখে যে না, ইউসুফ নাই। যে কয়েকটা ওয়াশরুম ছিল সে দেখে নাই। বাড়ির আনাচে কানাচে বলতে ভেতরে, মানে বাড়ির ভেতরে যেই জায়গাগুলো ছিল সেখানে ইউসুফকে খোঁজে, কোথাও পায় না। এরপর সে তার মা বাবাকে ডেকে তোলে, মা বাবা এসে খোঁজাখুঁজি শুরু করে, ইউসুফকে পাওয়া যায় না। ফজরের পরে, অর্থাৎ যখন একটু সকাল হয়েছে, তখন বাড়ির পেছনে থাকা ছোট্ট একটি বাগানে গাছের নিচে ইউসুফকে পাওয়া যায়। ইউসুফের চোখগুলো ফাঁকা ফাঁকা ছিল, অবচেতন ভাবে সে শুধু বলছিল ওরা ফাহমিকেও নিয়ে যাবে। এতদিন শুধু ইউসুফ বলতো যে ইউসুফকে নিয়ে যাবে, কিন্তু এবার ইউসুফ বলছে ফাহমিকেও নিয়ে যাবে। এরপর শুরু হয় আরো কিছু ঘটনা। বাড়ির চতুর্দিকে শোভাবর্ধনকারী যে লতা পাতাগুলো লাগানো হয়েছিল সেগুলো নাকি কোনো এক অজানা কারণে শুকিয়ে মারা যায় হঠাৎ করেই। এরপর থেকে রাতের বেলা বাড়ির চালের উপরে ভারী কিছু টানার শব্দ হতো। তবে এই জিনিসগুলো যে কি এটা বোঝা যেত না। যখন ওই পরিবারের কর্তা আমির উনি শব্দ শুনে বাড়ির বাইরে আসতেন, তখন উনি কিছুই দেখতে পেতেন না, অথচ ঘরের ভিতরে থাকা লোকজন সেই শব্দ শুনতে পেত। ওই দেশগুলোতে অধিকাংশ দোতলা বাড়ি, আর দোতলায় কিন্তু ঢালাই ছাদ না, টিন জাতীয় কোনো জিনিস দেয়া আর কি, মোটা জাতীয় এক ধরনের টিন, সেগুলো দেয়া আর কি। এই কারণে এই বাড়িগুলোর চাল সাধারণত এরকম হয়ে থাকে। মালয়েশিয়াতে এরকম অসংখ্য বাড়ি পাওয়া যায়। এখন কথা হচ্ছে যে এই শব্দগুলো কারা করছে, এরকম কিন্তু চলছে প্রতিনিয়ত। এরপর একদিন রাত্রে ফাহমি ঘুম থেকে উঠে দেখে এই যে ইউসুফ, তার যে ছোট ভাই, সে যে বিছানায় ঘুমিয়ে রয়েছে, এই ইউসুফের পায়ে জুতা, আর জুতা দুটো একদম কাদায় ভরা, অথচ ইউসুফ ঘরেই ছিল। সে কখন বাইরে গেল, কখন ঘরে ঢুকেছে, এটা ফাহমি বলতে পারে না। আরো একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ইউসুফের জুতা তো কাদায় ভরা, ইউসুফ হেঁটে আসলে তো ফ্লোরে ছোপ ছোপ কাদার দাগ থাকবে, এরকম কোনো চিহ্নই নাই। তাহলে ইউসুফ কিভাবে কাদা মাখা জুতা পরে ঘরে ঢুকলো, এটা তো এক রহস্য। ইউসুফকে জিজ্ঞেস করা হয় যে তুমি রাত্রে বাইরে গিয়েছিলে, ইউসুফ কিছুই বলতে পারে না। কিন্তু এই জুতা মাখা কাদার রহস্য কি, এটা ওরাও বুঝতে পারছিল না। তো এরকম তো চলছে দিনের পর দিন। ইউসুফের শারীরিক অবস্থাও খারাপ হতে থাকে। সে খাবার খাওয়া বন্ধ করে দেয়, বারবার শুধু বমি করে, শরীরটা সবসময় গরম থাকতো। হসপিটালে নেওয়া হলেও কোনো উন্নতি হতো না। যত টেস্ট দিত সবগুলো রিপোর্ট একদম স্বাভাবিক থাকতো।
ডাক্তাররা কোনো রোগই ধরতে পারতো না। একটা পর্যায়ে ডাক্তাররা ইউসুফকে রিলিজ দিয়ে দেয়, বলে যে মানসিক রোগের ডাক্তার দেখান। এদিকে ইউসুফ অনেক দুর্বল হয়ে পড়েছে। ইউসুফ শুধু বলতো, ও আমাকে ডাকছে, ও আমাকে ডাকছে, আমাকে নিয়ে যাবে। পরিবার তখনও বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি, এটা কি সিজোফ্রেনিয়া রোগ নাকি অন্য কিছু, ওনারা তো বুঝতে পারছেন না। পরিবার ফাহমিকেও দেখে শুনে রাখে, ফাহমি আবার কোনো একটা সমস্যায় পড়ে যায় কিনা। যদিও বা তখনও ফাহমির মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল না। এক রাত্রে ইউসুফ বিছানায় শুয়ে থাকা অবস্থায় হঠাৎ তার খিঁচুনি শুরু হয়, তার চোখ উল্টে যায়। তার ভাই কিন্তু তার কাছাকাছি ছিল। সে ঘুম ভেঙে এই দৃশ্য দেখে চিৎকার করে তার মা বাবাকে ডাকতে শুরু করে। মা বাবা রুমে এসে দেখে যে এই অবস্থা, তারা অনেক ভয় পায়। তার মা বাবা দোয়া পড়ে ফু দেন। ইউসুফ ওই অবস্থাতেও গড়গড় শব্দ করছে আর বলছে, সে আসছে, আমার আর সময় নাই, সে আসছে। এরপর ইউসুফ নিজেই নিজেকে আক্রমণ করছে, নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরত। ওই সময় তার সাথে কেউ পারছিল না। তার পরিবার তাকে শান্ত রাখার চেষ্টা করে অনেক, কিন্তু পারছিল না। বারবার সে নিজের হাত দিয়ে নিজের গলা চেপে ধরত। ওই সময় ওই রাত্রেই ভোর 4টার দিকে ইউসুফ পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। ফাহমি নিজের আপন ছোট ভাইয়ের চোখের সামনে এরকম মৃত্যু দেখে সে খুবই ভেঙে পড়ে। আর মা বাবার কথা আর কি বলবো, চোখের সামনে তাদের সন্তান এইভাবে কষ্ট পেয়ে মারা গেল, এটা কি কোনো মা বাবা সহ্য করতে পারে? নিশ্চয়ই নয়। এখন কি করা যাবে? একটা সন্তান তো চলে গেল, থামাতে তো পারলো না। ইউসুফের মৃত্যুর পর ফাহমিও যেন বদলে যেতে থাকে। আগের সেই প্রাণবন্ত স্বভাব তার মধ্যে নাই। বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকতো সে এখন বন্ধু বান্ধবদের সাথে একদমই মেশে না। সে একদম নীরব, চোখে ঘুম নেই, মুখে চিন্তার ছাপ। রাত হলেই নাকি তার শরীর শুধু কাঁপতো। মানুষের প্রচন্ড জ্বর হলে যেভাবে ছটফট করে কাঁপতে থাকে শরীর, তার এইরকম হতো। সে বলতো কেউ যেন তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, আর যখন নিঃশ্বাসটা এসে পড়ে, নিঃশ্বাসের যে বাতাসটা যখন লাগে, তখনই তার শরীর কাঁপতে থাকে। এরকম নাকি হতো, কিন্তু সে কাউকে তখনও দেখতো না। এক রাত্রে এই ফাহমির বাবা আমির, উনি কোনো এক অজানা কণ্ঠ শুনতে পান। অজানা এক কণ্ঠ ভেসে আসছিল, আর এই কণ্ঠে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে দেখে যে এই যে ফাহমি, সে বারান্দায় দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে কিছু একটা বলছে অজানা ভাষায়। সে যে কি ভাষায় বলছে এটা তার বাবা বুঝতে পারছেন। এটা মালয়েশিয়ান ভাষা না, সম্পূর্ণ অজানা ভাষা। তার বাবা পেছন থেকে ডাকার পর ফাহমি অবশ্য ঘুরে তাকায়, কিন্তু ঘুরে যখন তাকিয়েছে, এমন দৃষ্টিতে তার বাবার দিকে তাকিয়েছে যে তার বাবাই ভয় পেয়ে যায় যে আরে সে এইভাবে তাকালো আমার দিকে। কয়েক সেকেন্ড পর অবশ্য ফাহমি স্বাভাবিক হয়ে যায়, যেন কিছুই হয়নি, এমন একটা অবস্থা। তো এর পরের রাত থেকে ফাহমি বলে যে ও জানে যে আমি টের পেয়ে গেছি, ও আমাকেও নিয়ে যাবে যেভাবে ইউসুফকে নিয়ে গেছে। শুধু এই কথাগুলোই বলতো, ও তো আর বেশি কথা বলতো না, হাতে গোনা কয়েকটা বাক্য বলতো, তার মধ্যে এইটাই বেশি বলতো। তো মা বাবা মনে করেছিল ভাইয়ের চিন্তায় হয়তো বা মানসিক চাপে এরকম আচরণ করছে। এরপর এক রাত্রে ফাহমি তার বাবাকে বলে, বাবা তুমি জানো না, ইউসুফ না প্রতি রাত্রে আমার কাছে আসে, সে আজকেও আসবে, আজ রাতে আসবে, আর ও আসবে, ওর অপেক্ষায় থাকে, আমি ঘুমাইতে পারি না, ও আসলে আমি ঘুমাইতে পারি না, ওর সাথে আমি কথা বলি। তখন ওনার বাবা বলেন যে আসলেই তোর ছেলেটা মানসিক রোগে আক্রান্ত হয়েছে, নিশ্চয়ই সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত হয়েছে, বা তার হ্যালুসিনেশন হচ্ছে, সে দেখছে তার ভাইকে, এমনটা হতে পারে। তো এরকমটা তার বাবা চিন্তা করেছেন যে তার ছেলের এরকম সমস্যা হয়েছে তার ভাইয়ের প্রতি যে ভালোবাসা ছিল সেটা থেকে। তখন উনি চিন্তা করেন যে ছেলেটাকে ভালো ডাক্তার দেখাতে হবে, এছাড়া তো আর কোনো উপায় নেই। উনি ছেলেকে ওনার ছেলের রুমে রেখেই পরে ওনার রুমে চলে যান, মানে আমির, উনি ওনার রুমে চলে যান। চিন্তা করছেন কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে চিৎকার শোনা যায় এই ফাহমির রুমের ভেতর থেকে চিৎকার। তো আমির যিনি, উনি দরজার কাছে আসছেন, দরজাটা ভেতর থেকে লক করা ছিল। তো উনি বাইরে থেকে চিৎকার করছেন যে বাবা দরজা খুলো, কি হয়েছে কি হয়েছে। একটা পর্যায়ে উনি দরজা ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে প্রবেশ করেন। তার মাও কাছে চলে আসে ততক্ষণে। তখন উনি দেখেন যে ফাহমি মেঝেতে পড়ে আছে, নিজের হাত দিয়ে তার মাথা চেপে ধরে রেখেছে।
ফাহমি বলে যে আমার কানের কাছে এসে সে এমন শব্দ করে কথা বলছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি মনে হচ্ছে মারাই যাব, আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে, এত জোরে শব্দ আমি শুনতে পাচ্ছি না। অথচ কি শব্দ, কিসের শব্দ, এটা কিন্তু তার বাবা শোনেন নাই। এরপর ফাহমি অজ্ঞান হয়ে যায়। কয়েক ঘন্টা অজ্ঞান সে ছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার তো কোনো অসুখই ধরতে পারে না। তারপর ফাহমিকে আবার ডাক্তারের কাছ থেকে বাসায় নিয়ে আসা হয়। এই যে বাচ্চাদের মা যিনি স্মৃতি, উনি বাচ্চার বাবাকে বলেন ভালো কোনো হুজুর ডেকে আনো, এছাড়া এই সমস্যা যাবে না, ডাক্তাররা আমাদের কিছুই করতে পারবে না, আল্লাহর রহমতে হুজুররা যদি পারেন। এরপর মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসেন, উনি কিছু দোয়া বলেন। তো পড়ার পর উনি বলেন যে এটা তো জিনের সমস্যা বলে মনে হচ্ছে, তবে আমি এই কাজে এক্সপার্ট না, আপনারা অন্য কোনো হুজুরকে দেখান। আরেকদিন হুজুরকে নিয়ে আসা হয় যিনি এই প্যারানরমাল সমস্যার সমাধান করেন। উনিও কিছু না করে চলে যান, উনি বেশ ভয় পেয়ে ফেরত যান বলে ওই পরিবারের সদস্যরা অনুমান করেছিলেন। তো আত্মীয় স্বজনরা যখন এই বিষয়টা জানে, তখন আত্মীয় স্বজনদের মাধ্যম দিয়ে একজন আলেমের সন্ধান ওনারা পান। তো সেই জায়গাটা মালয়েশিয়ারই মুয়ান নামক কোন একটা জায়গা আর কি, তবে আয়েল নির্দিষ্ট করে বলতে পারেন নাই যে আসলে কোন জায়গা, আর ওই হুজুরের নামটাও ঠিক করে বলতে পারেন নাই। যেহেতু আয়েল সে শুনেছে তার বন্ধুর কাছ থেকে, এই জন্য পুঙ্খানুপুঙ্খ বিবরণ এটা জানেন নাই, তবে ওই পরিবারের সদস্যদের নামগুলো এইটা আয়েল খুব ভালো মতোই বলতে পেরেছিলেন। তো যাই হোক, ওই হুজুরের সাথে ওনারা যোগাযোগ করেন। ওই পরিবারের অন্য যারা সদস্যরা ছিলেন তারা সেই হুজুরকে তারা খুঁজেও পান, সব ঘটনা খুলে বলেন। সেই আলেম নির্দিষ্ট একটি দিনে আসবেন বলে জানান। এরপর ওনারা ফেরত চলে আসেন। তারপর ওই নির্দিষ্ট দিনের সন্ধ্যায় ওই আলেম আসেন। ঘরে প্রবেশ করার সাথে সাথে ওই আলেম নিজের চোখ দুটো বন্ধ করে ফেলেছেন এবং চোখ বন্ধ করে বলছেন যে এই ঘরে ভয়ঙ্কর কোনো একটা পিশাচ রয়েছে। আর এই জিনিসটা শুধু যে ঘরে রয়েছে তা না, এটা ফাহমির শরীরের ভেতরেও প্রবেশ করেছে। ফাহমির শরীরের ভেতরে প্রবেশ করলেও আলেমের সামনে কিন্তু ফাহমি একদম শান্ত নরম স্বভাবে বসে আছেন। ফাহমি বলছেন যে আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। ফাহমি এই কথার সাথে আরো বলছে যে আচ্ছা হুজুর, আমাকে বলতে পারবেন যে মারা যায় সে কি ফেরত আসে? ওই আলেমটা আশ্চর্য হয়ে যায় ফাহমির কথা শুনে। উনি বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি হয়েছে। ওই আলেম ফাহমির উপর রুকিয়া করতে থাকেন। যখনই রুকিয়া করা শুরু করেছেন, অল্প কয়েক মিনিটের মাথায় শুরু হয় ভয়ঙ্কর আওয়াজ ওই বাড়ির মধ্যে। এমন আওয়াজ এবং উপস্থিত সবার সামনেই বিভিন্ন ধরনের ছায়া দেখা যাচ্ছিল। আবার একই সময় চালের উপর কেউ দৌড়াচ্ছে এরকমটা মনে হচ্ছিল, কিন্তু শুধু আওয়াজই শোনা যাচ্ছিল চালের উপর থেকে। বাইরে ওনারা গিয়েছিলেন দেখার জন্য, সেখানেও কাউকে দেখা যায়নি, শুধু শুনতে পাওয়া যাচ্ছিল। ওই আলেম তখন বলেন যে আজ রাত্রে কিছু অনুগত জিন আসবে আমার, তারা আরো কিছু তথ্য দেবে, আপনি আমাকে আপনাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেন, উনি রাত্রে ইবাদত বন্দেগী করবেন, এটা জানান আর কি। তারপরে ওই বাড়িতে ওই ব্যবস্থা করে দেওয়া হয়। রহস্যজনকভাবে ওই রাত্রে ওই বাড়ির পুরো বিদ্যুৎ সিস্টেম কোলাপস করে, অথচ পার্শ্ববর্তী অন্যান্য ঘর বাড়িগুলোতে বিদ্যুৎ ছিল। কোন এক অজানা কারণে ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থাতে ফাহমি নাকি হঠাৎ করে চিৎকার করে বলে উঠেছিল সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের, সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের। এই যে একটা অসংলগ্ন কথা, এর অর্থ কি? এটা তো পরিবারের সদস্যরা বুঝতে পারছে না। এই একটা ছেলে সে বলছে সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের, এই কথার অর্থটা কি? ওই রাত্রে আলেম বলেন যে আপনারা কি বুঝতে পারছেন যে আপনাদের পরিবারের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে? আর এই যে ফাহমি যে কথাটা বলছে সে ছিল খুব কাছের একজন, সে আমাদের পাশেই থাকে, সে চেনে আমাদের, এই কথার অর্থ হচ্ছে যে এই যে ব্ল্যাক ম্যাজিক যে করেছে সে আপনার প্রতিবেশী, এক তান্ত্রিককে দিয়ে কিছু জিন চালান করে দিয়েছে। আর এই জিনগুলো অত্যন্ত প্রতিশোধ পরায়ণ এবং ভয়ঙ্কর রক্ত পিপাসু। বিশেষ করে অল্প বয়সী ছেলে মেয়েদের রক্ত চুষে খেয়ে ফেলতে এই জিনগুলো খুব পছন্দ করে। আর এই জিনগুলো এমন অবস্থা ওদের যে তান্ত্রিক যেই কাজের জন্য পাঠিয়েছিল এই কাজটা আসলে যতটুকু করার কথা ছিল তার থেকে আরো বেশি করেছে। আর তান্ত্রিকের কথার বাইরে গিয়ে এখন ওরা কাজ করছে। এখন তান্ত্রিকের কোনো কথাই এই জিনেরা শুনছে না। আর এদের সর্দারের নাম হচ্ছে দ্রাভক। এর গায়ের রং আগুনের মতো, আর এর যে ডানা, এই ডানায় সবসময় মানুষের রক্ত লেগে থাকে, আর ওর দাঁতগুলো তীরের মতো ধারালো। ওর অসম্ভব রকমের ক্ষমতা রয়েছে। এই দ্রাভককে সহজে বশ করা যায় না।
কোন একটা বিশেষ পদ্ধতিতে এই দ্রাভককে এই পরিবারের উপর চালান করা হয়েছে। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু হুজুর বলছেন। আর ওই আলেম আরো বলেন যে যে এই কাজটি করেছে এর নাম হচ্ছে ইফরান। ওর নিজের পরিবারে অভাব রয়েছে, অশান্তি রয়েছে, তার স্ত্রীর সাথে তার দ্বন্দ্ব রয়েছে, তার ছেলে মেয়েরা সবসময় একে অন্যের সাথে মারামারি করে, ওর পরিবারে খালি অশান্তি আর অশান্তি। এই জন্য সে সুখে থাকা কোনো ব্যক্তিকে দেখলেই তার মনের মধ্যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠত। এই ইফরান আপনাদের প্রতিবেশী যখন দেখলো আপনারা খুব ভালো আছেন, তখন সে ক্ষিপ্ত হয় যে ওরা এত ভালো আছে কেন, আমি এত কষ্টে আছি, ওদেরকে ভালো থাকতে দেব না। এই জন্যই সে একজন তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিকের কাছে গিয়ে সে ব্ল্যাক ম্যাজিক করতে চায়। ওর হিংসাই মূলত আজকের এই পরিণতি সৃষ্টি করেছে। ওর হিংসার কারণে ইউসুফকে শহীদ হতে হয়েছে। আলেম আরো বলেন যে এই জহুরবারু এলাকারই কোন এক পাহাড় ঘেরা এলাকায় নিঃসঙ্গভাবে বাস করত সেই তান্ত্রিক। তার উদ্দেশ্য ছিল একটাই, সে সবসময় ভাবতো এক শক্তিশালী জিনকে নিজের অধীনে আনা, যাতে সে মানুষের উপরে অদৃশ্য ক্ষমতা চালাতে পারে। অনেক দিন সাধনা করার পর সে জানতে পারে জিনেদের মাঝে এক ভয়ঙ্কর জিন আছে যার নাম হচ্ছে দ্রাভক। এই জিনটা নাকি একবার ঘুমালে বহুদিন ধরে ঘুমায় থাকে, আর সে এমন অন্ধকারাচ্ছন্ন জায়গায় ঘুমিয়ে থাকে যে মানুষ তো দূরের কথা, কোনো জিনও তাকে জাগাতে সাহস করে না। আর তাকে সহজে বশ করা যায় না, নিজের খেয়াল খুশির মতো সে সবকিছু করে, নিজের ইচ্ছার বাইরে সে চলতেই চায় না। মূলত এই তান্ত্রিক সে টার্গেট করেছিল এই দ্রাভককে কিভাবে কাছে আনা যায়। এর মধ্যেই হয় কি, এই ইফরান সেই তান্ত্রিককে খুঁজতে খুঁজতে তান্ত্রিকের ডেরায় যায়, তান্ত্রিকের কাছে গিয়ে বলে যে তার এক প্রতিবেশী সে খুব ভালো আছে, তাকে ক্ষতি করতে চায়। তো তান্ত্রিক চুপ করে সবকিছু শোনে এবং তান্ত্রিক চিন্তা করে এই দ্রাভক যেহেতু শিশুদের রক্ত চুষে খেতে পছন্দ করে, তাহলে এই পরিবারের এই শিশুদেরকে বলি দেওয়ার মাধ্যমে দ্রাভককে বশ করা যাবে। এতে করে মক্কেলেরও উপকার হবে, তার শত্রু বিনাশ হবে, আর দ্রাভককে এই শিশুদের রক্ত পান করার আহ্বান জানিয়ে দ্রাভকের কাছ থেকে কিছু কাজ হাতায় নেওয়া যাবে, এরকমটা চিন্তা করেছে। কারণ দ্রাভককে একদম বশ করা যাবে না, কাজ যা করানো যায় আর কি। তো এই সুযোগটাই কাজে লাগিয়েছিল এই তান্ত্রিক। এরপর সে কিভাবে ওই দ্রাভককে ডাকা যায় এরকম চিন্তা করেছে। বেশ কিছু প্রাচীন গ্রন্থ ঘেটে এই দ্রাভককে ডাকার যে পদ্ধতিগুলো, যে রিচুয়ালগুলো, এগুলো সে শুরু করে। একটা পর্যায়ে নাকি দ্রাভক এসে হাজির হয়। তবে দ্রাভককে হাজির করার সময় অনেকগুলো জিনিস নিয়ে আসতে হবে, যেগুলো কোনো এক কৌশলে ওই প্রতিবেশী ইফরান সে গোছাতে সক্ষম হয়েছিল। সে এই আমিরের পরিবারের সাথে মেশা শুরু করে, আসা যাওয়া শুরু করে। তারপর এই পরিবারের সদস্যদের ব্যবহৃত কাপড় কোনো একটা সময় সে চুরি করে। এক সময় ইউসুফেরটা চুরি করেছে, এক সময় ফাহমিদটা চুরি করেছে, এক সময় সিতিরটা চুরি করেছে, এক সময় আমিরেরটা চুরি করেছে। এরপর কোনো একটা সুযোগ সে পেয়েছিল, হয়তোবা ইউসুফ সে খেলতে গিয়ে হাত পা কেটে ফেলেছিল, তখন তার শরীর থেকে রক্ত ঝরছিল। ওই রক্ত কোন একটা কাচের শিশিতে সে ভরেছিল, যেটা শুকিয়ে গিয়েছিল অবশ্য। এই জিনিসগুলো সে গোছাতে বেশ সময় নিয়েছিল। মূলত এগুলো তো হঠাৎ করে আসলে হয় না, সময় লাগে তো এগুলো গোছাতে। তো এই জিনিসগুলো সে গুছিয়েছিল অনেক সময় নিয়ে। সেই সাথে এই আমিরের যে বাড়ি, এই বাড়ির যে মাটি, উঠোনের মাটি বা সাইডের কোনো জায়গার মাটি নিয়েছিল। মূলত যেই জায়গা দিয়ে তারা হাঁটে, এরকম হাঁটা জায়গার মাটি সে সংগ্রহ করেছিল। এরপর মূলত সাধনা শুরু করেছে সেই তান্ত্রিক। এই দ্রাভক নাকি শিশুদের গন্ধে, শরীরের গন্ধে আকৃষ্ট হয়, আর দ্রাভককে ডেকে আনার জন্য শিশুদের রক্তের প্রয়োজন হয়, কারণ শিশুরা নিষ্পাপ। আর এই কারণেই নাকি ওদের শরীরে এক ধরনের বিশেষ গন্ধ রয়েছে, যা এই দ্রাভক বুঝতে পারে। এভাবেই দ্রাভককে ডাকতে সে সক্ষম হয়েছিল। এরপর
ড্রাভককে সে জানায় তাকে কি করতে হবে। ড্রাভকও রাজি হয়ে যায়। আর ড্রাভকেরও কিছু অনুগত জিন ছিল, সে নিজেও তো অনেক শক্তিশালী জিন, তারও অনুগত কিছু জিন ছিল। যেহেতু বোঝা গেল যে ওই পরিবারে 2জন শিশু বাচ্চা আছে, শিশু বাচ্চা বলতে যে ফাহমি, তার বয়স 16-17 হয়েছে, সেও তো কিশোর বলতে হবে। আর সে প্র্যাকটিসিং একটা মুসলিম ছেলে ছিল, যার কারণে চিন্তা করেছে যে এই ছেলের রক্তটা ড্রাভক পছন্দ করবে। তো যাই হোক, এই যেই কাপড়গুলো আনা হয়েছিল, এই কাপড়গুলো নাকি ছোট ছোট করে কেটে 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 তাবিজ বানানো হয়েছিল। আর এই তাবিজগুলো বিভিন্ন জায়গায় রেখে দেওয়া হয়েছিল। তারপর বিভিন্ন রকমের চক্র আঁকা হয়েছিল, সেগুলোতে মানুষের হাড়গোড় ব্যবহার করা হয়েছিল। এভাবে অনেক পদ্ধতি অবলম্বন করে এই ড্রাভককে ডাকা হয়েছিল। ড্রাভক যখন আসে তখন নাকি ভয়ঙ্কর গর্জন করতে করতে আসে। তো যাই হোক, ড্রাভক তো এসেছে, তখন এসে বলে যে ওহে তান্ত্রিক, তুমি আমাকে ঘুম থেকে জাগিয়েছ, এখন আমার ঘুমের সময়। আমি কিন্তু তোমার শখ পূরণ করার জন্য তোমার কাছে আসি নাই, আমি আমার নিজের খেয়াল খুশি মতো চলি। আমার খেয়াল খুশি মতো যদি তোমার কোনো শখ পূরণ হয় তাহলে হবে, না হলে কিন্তু হবে না। তখন তান্ত্রিক বলে যে এই ব্যাপার। তখন ড্রাভক বলে, তুই কি আমাকে তোর দাস বানাতে চাস নাকি, ওদেরকে শেষ করে? তখন তান্ত্রিক বলে যে না না, আমি তোমাকে দাস বানাবো কেন, আমি তোমাকে ওই শিশুদের রক্ত উপহার দিতে চাই, বিনিময়ে আমাকে যদি মনে চায় কিছু কাজ করে দিও। তখন ড্রাভক বলে হ্যাঁ ঠিক আছে, যা, তোর কথা আমি রাজি। তবে একটা পর্যায়ে এসে নাকি এই তান্ত্রিককে ওই ড্রাভক অর্থাৎ ওই জিনটা আগুনের শেকল দিয়ে পেঁচিয়ে ফেলেছিল, যেটা তাপ প্রচন্ড ভাবে লাগছিল, তবে পুড়ে যাচ্ছিল না শরীর। এটাই একটা ব্যাপার। একটা পর্যায়ে নাকি ওই তান্ত্রিককে ছেড়ে দেয়, কারণ তান্ত্রিক তাকে ঘুম থেকে জাগিয়ে এনেছে, এটা ছিল ওই ড্রাভকের ক্ষোভের কারণ। ড্রাভক পরবর্তীতে কাজটি করেছিল, সে মূলত ইউসুফকে আগে আক্রমণ করে। প্রত্যেককে মেরে ফেলার একটা পদ্ধতি রয়েছে, একটা নির্দিষ্ট সময় নিয়ে তারা মারে। এই বাচ্চাগুলোকে বা কিছু লোকদেরকে বলি দেওয়ার জন্য একটা সময় নিয়ে তারা কাজ করতে থাকে। এরপর পূর্ণিমা বা অমাবস্যার রাত্রে এদেরকে বলি হিসেবে ব্যবহার করে, অথবা কোনো অমাবস্যার আগের দিন, বিশেষ বিশেষ কিছু অমাবস্যা আছে, পূর্ণিমা রয়েছে, এগুলোর আগের দিনও কিন্তু এদেরকে হত্যা করে। কখনো কখনো অমাবস্যা পূর্ণিমাতেও মেরে ফেলে। এইভাবেই কিন্তু কাজগুলো করে। তো যাই হোক, এইভাবে তো চলছে। এইভাবেই ইউসুফের উপর প্রথমে আক্রমণ করা হয়, তারপর ইউসুফকে মেরে ফেলা হয়। এখন ফাহমির পিছনে লেগেছে। ওই আলেম জানান যে এই রাত্রে এই আলেমের অনুগত কিছু শক্তিশালী জিন আসবে, যারা আল্লাহর পথে থেকে মানুষের সাহায্য করে। ড্রাভকের বিরুদ্ধে তারা লড়বেন, তবে এটা অত্যন্ত দুঃসাহসিক কাজ হবে। সেই রাত্রে এই আমিরের বাড়ির সামনে ওই আলেম রুকিয়া শুরু করেছিলেন। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, কারণ ওনাদের বাড়িতে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। আশেপাশে ইলেকট্রিসিটি রয়েছে, মনে হচ্ছে বাতাস থমকে গেছে, এমন একটা অবস্থা। এরপর ওই আলেমের পাশে তার অনুগত জিনেরা আসতে থাকে। সেটা অবশ্য আমির সাহেব বা ওনারা কেউ দেখেন নাই। ওই জিনেরা জানিয়ে দেয় যে ড্রাভক আসছে, আমরা প্রস্তুত হয়ে আছি, আপনি রুকিয়া শুরু করেন। তখন ওই হুজুর বলেন যে ফাহমিকে তাড়াতাড়ি সামনে নিয়ে আসো। তখন আমির সাহেব ফাহমিকে সামনে নিয়ে আসে, ফাহমির উপরে রুকিয়া শুরু করা হয়। যখন রুকিয়া কেবল শুরু করেছে, ফাহমির চোখ বড় বড় করে তাকিয়েছে, আর তার চোখ দুটো আগুনের মতো লাল হয়ে যায়। এরপর ফাহমি ভারী গলায় গর্জন করে বলতে থাকে, তোমরা জানো না আমি কে? আমি ড্রাভক, এই ছেলেকে আমি নিয়ে যাব, তোমরা কিন্তু ঠেকাতে পারবে না। ওই আলেম তখন সূরা বাকারা, সূরা জিন, এই সূরাগুলো পড়া শুরু করেছেন, রুকিয়ার বিভিন্ন আয়াতগুলো তেলাওয়াত শুরু করেছেন। এরপর ওই বাড়ির চালের উপরে কি যেন বিশাল বিশাল কিছু ছুঁড়ে মারছে, ধরাম ধরাম করে শব্দ হচ্ছে। ঘর বাড়ি মনে হচ্ছে এখনই ধসে পড়বে, এমন একটা অবস্থা। তো ওই যে আমির সাহেব, উনি দেখছেন যে ওনার উঠানে ধোয়ার মতো কোনো কিছু সৃষ্টি হয়েছে। এই
ধোঁয়ার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, তবে মাঝে মাঝে আলো জ্বলছে নিভছে এমন কিছু বোঝা যাচ্ছে আর কি। একটা পর্যায়ে নাকি ভয়ঙ্কর একটা কণ্ঠ চিৎকার করে বলে ওঠে যে তোদের আল্লাহ আমাকে থামাইতে পারবে না, নাউজুবিল্লাহ, এমন এক কথা বলে উঠেছিল আর কি। এরপর ওই হুজুর বলছিলেন যে আল্লাহর নামে শপথ করছি তোকে এই পরিবার থেকে বিতাড়ন করেই ছাড়বো ইনশাল্লাহ। তো এরকম অনেকক্ষণ ধরে চলতে থাকে, ভয়ঙ্কর কিছু গর্জন শোনা যাচ্ছিল। তো একটা পর্যায়ে সবকিছু শান্ত হয়ে যায়। এরপর ফাহমি অজ্ঞান হয়ে পড়েছে। হুজুরের অনুগত জিনেরা বলে যে দ্রাভক চলে গেছে, তবে সে কিন্তু ফাহমিকে ছেড়ে যায় নাই, সে দূরে গেছে, সে নজর রাখবে, যে কোনো সময় ফেরত আসতে পারে। তখন ওই আলেম বলেছিলেন আমির সাহেবকে যে আপনাদের ঘর পরিষ্কার পবিত্র রাখবেন, সবসময় নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আর সবসময় রুকিয়ার যে সূরা আয়াতগুলো এগুলো পড়তে থাকবেন। এরপর ওই আলেম বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যায়। যাওয়ার সময় আবারও সতর্ক করে বলেন যে দ্রাভক কিন্তু হারেনি আমাদের কাছে, সে সাময়িক সময়ের জন্য চলে গেছে মাত্র, সে আবার ফেরত আসতে পারে। এরপর ফাহমি ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তবে আগের মতো তার ওরকম সমস্যা ছিল না, তবে সবসময় সে একটা ভয়ের মধ্যে থাকতো, একটা আতঙ্কের মধ্যে থাকতো। ওই বাড়িতে সবসময় কোরআন তেলাওয়াত করা হতো। তো কোনো এক শুক্রবার সকালবেলা আমির সাহেব গিয়েছিলেন সেই আলেমের বাসায় কোনো এক কারণে। গেট খুলে দেয় একজন বৃদ্ধ। আলেম বসা ছিলেন বারান্দার এক কোনায়, হাতে একটা কাঠের লাঠি ছিল, পাশে একটা তসবি ছিল, আর ওনার সামনে এক ধরনের ধোঁয়া উঠছিল, ধূপ বা কোনো কিছু জ্বালানো ছিল, সেখান থেকে ধোঁয়া উঠছিল। তো আলেমের সামনে উনি চুপচাপ গিয়ে বসলেন, হয়তো উনি কোনো আমল করছিলেন, যেন সালাম দেন নাই। তখন ওই আলেম নিজে থেকে বললেন যে আমির, আপনি মনে হয় জানতে চাচ্ছেন যে ওই দ্রাভকের কি হলো, তাই না? আমির সাহেব তো চমকে উঠছে, আসলে এরকমই উদ্দেশ্যে আসছিল আর কি। তো আলেম উনি একটা দীর্ঘশ্বাস নিলেন এবং উনি তখন বললেন যে আসলে ফাহমির শরীর ছেড়ে দ্রাভক বের হয়ে গেছে ঠিকই, কিন্তু এই যে জিনিসটা যে সে বের হয়ে চলে গেল, এতে দ্রাভকের দুর্বলতা ধরা পড়ে। আমি জানতাম সে আমার পেছন পেছন আসবে, যেহেতু এই প্রথমবারের মতো সে হেরে গেছে, ওর চোখে প্রতিশোধ ছিল, আর আমিও ওর আসার অপেক্ষা করছিলাম। আমার বাড়ির দরজা জানালায় কোরআনের আয়াত আগে থেকে লিখে রাখা, আর আমার ঘরের কোণে ছিল একটা বিশেষ আয়না। এই আয়নাটা বিভিন্ন রুকিয়ার মাধ্যমে তৈরি করেছিলেন সিরিয়ার এক সুফি দরবেশ। অনেক হাত ঘুরে আমার কাছে এসেছে। আলেম আরো বলেন যে তোমার বাড়ির থেকে আসার 2 রাত পরে, তৃতীয় রাত্রে, রাতের বেলা হঠাৎ করেই মনে হলো আমার বাড়িটা যেন থমথমে হয়ে গেছে। হঠাৎ করে দরজা খুলে যায় নিজে থেকেই। আমি ঘুম থেকে জেগে যাই, তবে চোখ বন্ধ করেছিলাম ইচ্ছা করি। কি হয় আমি বুঝতে পারলাম, দ্রাভক সে আমার রুমে ঢুকে পড়েছে। আশেপাশে থাকা রুকিয়া তাকে আটকাতে পারে নাই। সে আমার কাছে এসে বলছে তুইও মরবি রে, তুইও মরবি। আমি তখন চোখ না খুলে কোরআনের আয়াত পড়া শুরু করে দেই, আর ওই যে আয়নাটা যেটা আমি ঘরে রেখেছিলাম, ওই আয়নার দিকে তাকাই। তাকিয়ে দেখি যেটা আশা করেছিলাম সেটাই। ওই আয়নায় দ্রাভকের যে প্রতিবিম্ব সেটা ধরা পড়েছে। সাধারণত আয়নায় কোনো জিনেদের প্রতিবিম্ব ধরা পড়ে না, কিন্তু এই আয়নাটা স্বাভাবিক কোনো আয়না ছিল না। এই আয়নাটা ছিল এক সুফি দরবেশের বিশেষ রুকিয়ার মাধ্যমে তৈরি করা আয়না। আর যখনই কোনো জিনের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব আয়নায়, বিশেষ করে এই আয়নায় ধরা পড়বে, সাথে সাথে চুম্বকের মতো আকর্ষণ করবে ওই আয়নাটা ওই জিনকে, আর ওই জিন ওই আয়নার মধ্যে ঢুকে পড়বে, আয়নার মধ্যে বন্দী হয়ে যাবে। দ্রাভকের বেলায় সেটাই হয়েছে। দ্রাভক ওই আয়নার মধ্যে আটকে যায়, আর সাথে সাথে সীসা দিয়ে মোড়ানো একটি পাথরের বক্সে ওই আয়নাটা আমি ঢুকিয়ে দিই। এখনো সেই বক্সটা আমার ঘরেই আছে। আমি তার মুখটা এমন ভাবে রুকিয়া করে লাগিয়ে দিয়েছি, আর একটা সিলমোহর মেরে দিয়েছি, আর এমন একটা রুকিয়া করেছি ওই রুকিয়ার মাধ্যম দিয়েই শুধু এই বক্সটা খোলা যাবে। এই রুকিয়াটা আমি ছাড়া খুব অল্প লোকই জানে। এই কথাগুলো আলেম জানালেন যে সে কিভাবে দ্রাভককে আটকাতে পেরেছে, তবে দ্রাভককে মারতে পারে নাই। এরপর আলেম জানান যে ইউসুফ কি করে বাড়ির পাশের ছোট্ট বাগানে ওই অবস্থায় পড়েছিল।
ইউসুফকে মূলত ওই রাত্রেই মেরে ফেলার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু ফজর আজান দিয়ে ফেলেছিল বলে কিছু করতে পারে নাই। আর যেদিন জুতায় কাদা ছিল ওই দিন কোনোভাবেই ইউসুফকে নিয়ে গিয়েছিল, ইউসুফ জুতা পরে বাইরে গিয়েছিল কিন্তু মারতে পারেনি, ওই অবস্থাতেই অদৃশ্যভাবেই ওকে বিছানার উপর ফেলে গিয়েছিল। আর এভাবেই বেশ কয়েকবার ইউসুফ বেঁচে গিয়েছিল। এরপর আলেম আরো কিছু কথা বলেছিলেন, সব কথা আসলে বলতে পারেন নাই আয়েলকে সেই বন্ধু, যতটুকু জেনেছিলেন সেটা বলেছিলেন। যাই হোক, আমির বিদায় নিয়ে চলে আসেন, এরপর সবকিছু স্বাভাবিক হয়ে যায়, ফাহমিও সুস্থ হয়ে যান। আল্লাহর অশেষ রহমতে এই ড্রাভক যেহেতু বন্দী হয়েছে এই কারণে ওই পরিবার বেঁচে যায়। তবে ওই তান্ত্রিকের কি হয়েছিল সেটা আর জানা যায় নাই। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর সেই সাথে আমাদেরকে এভাবে সাপোর্ট করে যান, আমাদের সঙ্গে থাকুন। আমরা দারুণ দারুণ সব ঘটনা নিয়ে রেগুলার আপনাদের কাছে ফিরে আসতে চাই। আমরা কথা না বাড়িয়ে সরাসরি এখন আমাদের পরবর্তী অডিও ক্লিপে যাচ্ছি। আশা করছি অডিও ক্লিপটিও আপনারা অনেক বেশি উপভোগ করবেন। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমরা জানি আপনি সবসময় ভালোর দলে থাকেন। রাসেল ভাই, আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমার কাছে শেয়ার করেছেন আমার পরিচিত একজন, তার নাম হচ্ছে আরমান। তো আরমানের বাড়ি হচ্ছে বরিশালের বানানী পাড়া এলাকায়। তো এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 14 বছর আগে, অর্থাৎ 2012 সালে আর কি। সেই সময় বর্ষাকাল ছিল, সেই সময় একটা ঘটনা ঘটে, সেই ঘটনা আজকে আমি শেয়ার করব। তো রাসেল ভাই, বরিশালের ওই দিকটা বিশেষ করে বানারী পাড়া এলাকায় নদী নালা আর বিল ঝিলে খুবই দেখা যায়। তো বিশেষ করে বানারী পাড়ার গহীন গ্রামগুলোতে বর্ষা রাতে যে অন্ধকার নামে, সেই নিস্তব্ধতা মাঝে মাঝে যেন বুক কাঁপিয়ে দেয়, এতটাই অন্ধকার লাগে পরিবেশটা। তো আরমান ভাইয়ের একটা মামাতো ভাই ছিল, তার নাম আছে জুয়েল। তো সেই জুয়েল ভাই মাছ ধরার জন্য পাগল ছিল, বলতে তিনি মাছ ধরতে খুবই পছন্দ করতেন। তো নর্মালি তিনি আসলে কুচ দিয়ে বা হচ্ছে ঝাঁকি জাল দিয়ে তিনি মাছ ধরতেন। তো তিনি যেহেতু রেগুলার মাছ ধরতেন, তো তিনি আসলে ভয় পেতেন না, তিনি রাত বিরাতে একা মাছ ধরতে যেতেন। তো তার সাথে একদিন, এই জুয়েল ভাইয়ের সাথে একদিন একটা অলৌকিক ঘটনা ঘটে, যেটা যেন তিনি আসলে খুবই ভয় পেয়ে যান সেদিন। তো সেদিন ছিল হচ্ছে শ্রাবণ মাসের একটা রাত, অন্ধকার রাত ছিল। তো চারিদিকে ঝমঝম করে বৃষ্টি পড়া সবেমাত্র থেমেছে। অ্যাকচুয়ালি বর্ষাকালে যে সময় তার সাথে ঘটনা ঘটেছিল সে সময় এই বৃষ্টি আসে, আবার বৃষ্টি চলে যায়, আবার হঠাৎ করে ভারী বর্ষণ হয়। তো জুয়েল ভাই ঠিক করলো যে সে গ্রামের শেষ প্রান্তে থাকা একটা বিল আছে, সেই বিলে আসলে মানুষ খুবই কম যায়। তো এলাকাবাসী বলে যে সেই এলাকাবাসী সেই বিলটার নাম দিয়েছে কালার বিল। তো যেহেতু মানুষ আসলে ওই বিলটাতে কম যায়, তো নর্মালি ওখানে মাছ অনেক বেশি পাওয়া যায়। আর মানুষের মুখে মুখে প্রচলিতও আছে যে ওই কালার বিলের নাকি রাত বিরাতে মাছ ধরলে সমস্যা হয়। তো এই জন্য আসলে মানুষ দিনের বেলা যতটুকু পারে মাছ ধরে, কিন্তু রাতের বেলা আসলে ওই বিলে যে মাছ ধরার সাহস পায় না। তো আশেপাশে যেহেতু অনেক বিলেই আছে, তো এগুলোতে আসলে খুব কম মাছ পাওয়া যায়, কিন্তু সেই কালার বিলে একটু মাছ বেশি পাওয়া যায়। তো জুয়েল ভাই চিন্তা করলো যে গ্রামের শেষ প্রান্তে সেই কালার বিলে তিনি মাছ ধরতে যাবেন। তো জুয়েল ভাই জানেনও এই বিষয়টা, যে ওই বিলের ঘটনা। তো এলাকাবাসী বলে, বা হলে এলাকার যারা মুরব্বী তারা বলে যে আসলে ওই কালার বিলে নাকি শ্যালাদারা যে মাঠ আছে, সেখানে আগেকার দিনে অপঘাতে মৃত মানুষের দহ করা হতো এই নদীর পাশে। তো পরবর্তীতে দেখা যায় সেই তাদের আত্মাগুলো নাকি মানুষকে ভয় দেখায়। তো সেই কালার বিলে যাওয়ার জন্য আসলে রাস্তা একমাত্র হলো মাধ্যম হচ্ছে নৌকা দিয়ে যাওয়া ছাড়া সেই বিলে যাওয়া যায় না। তো জুয়েল ভাইয়ের একটা ছোট নৌকাও ছিল, ডিঙি নৌকা। তো তিনি তার ডিঙি নৌকা নিয়ে তিনি সেই কালার বিলের দিকে রওনা দেন। তিনি যে এর আগে মাছ ধরেননি তা কিন্তু না, কিন্তু
যেদিন তার সাথে যে ঘটনা ঘটেছিল সেদিন আসলে তিনি আপনার তোমার হচ্ছে দুপুরবেলা তিনি একটা হলো কোথায় জানি গিয়েছিলেন, বোনের বাসা না কোথায় জানি গিয়েছিলেন, এটা জুয়েল ভাই আমাকে ওইভাবে বলতে পারেনি, সরি আরমান ভাইটা আমাকে বলতে পারেনি। তো আহ, জুয়েল ভাই কোথায় জানি গিয়েছিল, যার কারণে বাসায় আস্তে আস্তে তার লেট হয়ে যায়। তো যার কারণে আসলে যেহেতু তিনি প্রতিনিয়ত মাছ ধরেন, তো তিনি হলো সেদিন প্রায় 11টার সময় তিনি মাছ ধরতে চান সেই কালার বিলে। তো সাথে তিনি একটা শক্তিশালী চার্জার লাইটও নেন সাথে, এবং সেই সাথে মাছ ধরার একটা খোলই নেন যেটাতে মাছ রাখে। তো বিলের চারপাশটা তিনি লক্ষ্য করেন যে খুবই নিঝুম, এবং শুধু মাঝে মাঝে ব্যাঙের ডাক আর কচুরিপানার মাছ দিয়ে সাপের চলাচল শব্দ শোনা যাচ্ছিল। তো জুয়েল ভাই যখন বিলের একদম মাঝখানে সেই মটরাটার কাছাকাছি পৌঁছান, তিনি দেখেন যে বিলের পানি অস্বাভাবিকভাবে স্থির হয়ে আছে, অথচ বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি, বাতাস হচ্ছে, পানি তো স্থির থাকার কথা না। তিনি বেশ অবাক হন, এবং কিছুক্ষণ পর তিনি অনুভব করেন যে তার একটা নাকে একটা হলো অদ্ভুত একটা পচা গন্ধ তিনি অনুভব করেন। তো তিনি চিন্তা করেন যে হয়তো কোনো কিছু মারা গিয়েছে, এবং সেটা হলো পানিতে পচে যায় এই ধরনের দুর্গন্ধ ছড়াচ্ছে। তো এটা স্বাভাবিক মনে করেন তিনি। তো জুয়েল ভাই হঠাৎ করে তিনি দেখেন যে ওই কালার বিলের পাশে ঘেঁষে যে আছে কিনারা আছে, সেখানে একটা না কয়েকটা হিজুল গাছ আছে, এবং তিনি দেখেন যে সেই হিজুল গাছের মধ্যে সাদা রঙের একটা গোল বস্তু ভাসতেছে, এবং সেই বস্তুটা মোটামুটি উজ্জ্বল, মানে কেউ না দেখতে চাইলেও ওই কালার বিলে ওইখানে যদি সে সময় কেউ যায় বা তারা ওই জিনিসটা দেখতে পায়, তো তিনিও সেটা দেখতেছেন এটা মনে করলেন। তো তিনি যখন সেই হিজুল গাছের কাছাকাছি গেলেন, তিনি দেখলেন যে এটা আসলে একটা সাধারণ কাপড়। তো তিনি বেশ বিরক্ত হন যে এটা এইভাবে এখানে হিজুল গাছের মধ্যে লাগানো কেন, এবং এটা এভাবে দুলতেছে এবং এটা উজ্জ্বল ছড়াচ্ছে কিভাবে। তো তিনি এটাকে পাত্তা দিলেন না, তিনি যেহেতু মাছ ধরতেছেন তিনি মাছ ধরার দিকে মনোবেশিত হলেন, এবং যখনই তিনি সেই কালার বিলের মাছ ধরার জন্য প্রস্তুত হলেন, তো তিনি সেই পুকুরের এখানে সেই নদীর এক কিনারে তিনি দেখেন যে মাছের যেরকম শরীর চিকচিক করে না, মানে যেখানে মাছ যদি অনেকগুলো হয়, বিশেষ করে চিতল মাছগুলো যখন আসলে পিঠ দেখায় তো তাদের চিকচিক করে একটা, তো তিনি বুঝতে পারেন যে ওই কিনারায় হলো প্রচুর পরিমাণ মাছ আছে। তো তিনি সেদিকে যান, এবং শিওর হওয়ার জন্য তিনি টর্চ লাইট দিয়ে মারেন এবং দেখেন যে হ্যাঁ এগুলো মাছই। তো তিনি সেই জায়গাটায় তার জালটা হলো তিনি সাথে ঝাঁকি জাল নিয়ে গেছিলেন, এবং সেই সাথে একটা কুচও নিয়ে গেছিলেন। তো যেহেতু এখানে অনেকগুলো মাছ, তো তিনি চিন্তা করলেন যে কুচ দিয়ে হয়তো ধরা যাবে না, তো তিনি সবগুলো মাছ ধরার জন্য তার কাছে ঝাঁকি জালটা তিনি দিয়ে সেখানে ফেলেন, এবং তিনি অনুভব করেন যে তার জালের মধ্যে ভালোই টান পড়তেছে। তো তিনি বেশ খুশি হলেন যে আজকে অনেক মাছ পাওয়া যাবে। তো যখন জালটা টেনে টেনে তার নৌকার কাছাকাছি নিয়ে আসলেন, এবং নিয়ে আসার পর যখন তিনি জালটা তুললেন উপরে, তিনি দেখলেন বাহ বেশ অনেক মাছ ধরা পড়েছে। তো রাসেল ভাই যখন জাল থেকে সেই মাছগুলোকে নিয়ে হলো খোলইয়ের মধ্যে রাখতে যাবে, তখনই তিনি দেখেন যে সে জালের মধ্যে মাছ তো আছে ঠিক আছে, কিন্তু মাছের সাথে সাথে অনেকগুলো মানুষের মাথা উঠে এসেছে। মাথাগুলো মানুষের মতো, বড় মানুষের মতো মাথা নয়, যেন মনে হচ্ছে যে এগুলো কোনো বুড়ো মানুষ বা ছোট মানুষের, কি বলবো, একটা ছোট বলের মতো একদম হুবহু কঙ্কাল, যেরকম মানুষের মাথার কঙ্কাল যেরকম, ওইরকম বলের মতো ছোট ছোট কঙ্কাল উঠে এসেছে সেই মাছগুলোর সাথে। তো এটা দেখে তো জুয়েল ভাই খুবই অবাক হন যে এত ছোট খুলি মানুষের মাথা হতে পারে। তো তিনি এটা স্বাভাবিক মনে করে সেই খুলিগুলো আবার পানিতে ফেলে দেন, এবং তিনি পুনরায় মাছ ধরার প্রতি মনোযোগ দেন। তো যখন তিনি মাছ ধরতে এগিয়ে যান, একদম সেই নদীটার গহীনে
ওইখানে আসলে তিনি যেহেতু অন্ধকার ছিল ওইভাবে বুঝতেও পারেন নাই। তো মাছ ধরতে যখন সামনে এগিয়ে যান তখন তিনি লক্ষ্য করেন যে তিনি সেই নদীটার মাঝখানে চলে এসেছেন। তো তখন তার একটু ভয় লাগে যে কি ব্যাপার, আমি না কিনারায় ছিলাম, তাহলে আমি মাঝামাঝি কিভাবে চলে আসলাম। তো তিনি তার লাইট দিয়ে যখন তিনি কিনারা দেখার চেষ্টা করতেছেন তখন তিনি অথচ তার লাইটটা অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু তিনি তার লাইটের আলো দিয়ে কিনারা খুঁজে পাচ্ছেন না। সেই নদীটার যেদিকেই তিনি লাইট মারতেছেন সেদিকেই দেখা যাচ্ছে পানি আর পানি, কোনো কিনারা তিনি ঠাঁই করতে পারতেছেন না। তো তিনি প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যান, কারণ তিনি কখনোই সেই নদীর মাঝে যান নাই কখনো মাছ ধরতে। আর যেহেতু মাঝামাঝি খুবই গহীন, এখানে আসলে জাল থাওয়া বা জাল দিয়ে মাছ ধরা অসম্ভব। তো এই জন্য আসলে তিনি সবসময় কিনারা দিয়ে মাছ ধরতেন। কিনারা দিয়ে বেশ ভালো মাছ পাওয়া যেত, কিন্তু তিনি খুবই অবাক হন যে তিনি মাঝামাঝি কিভাবে চলে আসলেন, তিনি কোনোভাবে বুঝতেছেন না। তো তো তার কাছে হলো একটা বইটা ছিল, তিনি আল্লাহর নাম করে দোয়া দরুদ করে তিনি বইটা চালাতে লাগলেন। রাসেল ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, জুয়েল ভাই লাগাতার বইটা টেনেছেন প্রায় 1 ঘন্টা, কিন্তু তিনি তার টর্চ দিয়ে তিনি তবুও কিনারা খুঁজে পাচ্ছেন না। অথচ দিনের বেলায় এই পুকুরটা মাত্র 15 মিনিট বইটা যদি ইয়া করা যায় তাহলে কিন্তু কিনারা যে পাশ থেকে সে পাশে পাওয়া যাবে, কোনো সমস্যা হয় না। কিন্তু তিনি ঘন্টাখানেকের মতো বইটা দিয়ে ইয়া করতেছেন, তারপরে তিনি সেই নদীর কিনারা খুঁজে পাচ্ছেন না। তো এতে করে তিনি তো প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যান যে তার সাথে এটা কি হচ্ছে। তো রাসেল ভাই এরপর তিনি পানির মধ্যে হঠাৎ করে আওয়াজ শুনতে পান, মনে হচ্ছে যে হালকা পানির উপর মানুষ হাঁটলে যেরকম শব্দ হয় সেই রকম। তো তিনি সেদিকে ভয়ে তার লাইটটা জ্বালান, এবং যখনই তিনি লাইটটা জ্বালান তো পানির উপর যদি কেউ হেঁটে আসে যে একটা ঢেউ তৈরি হয়, তার লাইটের আলোতে তিনি সেই ঢেউটা দেখতে পান, কিন্তু তিনি কাউকে দেখতে পান না। মনে হচ্ছিল যে কেউ পানির উপর দিয়ে হেঁটে আসতে এসেছে, এবং সেই হাঁটার সময় যে ঢেউটা তৈরি হয় সেই ঢেউটা স্পষ্ট তিনি দেখতে পেয়েছেন, কিন্তু কোনো মানুষকে দেখতে পাননি। এরপর রাসেল ভাই তার কাছে মনে হলো যে চতুর্দিক থেকে যেন মানুষ হেঁটে হেঁটে তার দিকে এগিয়ে আসতেছে। তো তিনি তখন তার জীবন বাঁচানোর জন্য চতুর্পাশে তিনি চিল্লানি শুরু করেন যে আমাকে কেউ সাহায্য করেন, আমাকে বাঁচান। কিন্তু রাসেল ভাই তার কাছে মনে হচ্ছে যে তার গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না, মনে হচ্ছে তার নিজের সাউন্ড শুধু সে নিজেই শুনতে পাচ্ছে আর দূরে কোথাও যাচ্ছে না। তো তিনি খুবই ভয় পান। তো এক সময় তিনি অনুভব করেন যে দূরে কিনারা থেকে কেউ যেন কান্না করতেছে, মনে হচ্ছে যে কোনো একটা অশরীরী কান্না করতেছে। যদিও রাসেল ভাই জুয়েল ভাই এই সমস্ত জিনিস বিশ্বাস করেন না, কিন্তু তিনি আজকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছেন যে এগুলো তার সাথে কি হচ্ছে। এবং সেই কান্নাটা ধীরে ধীরে মনে হচ্ছে তার দিকে এগিয়ে আসতেছে। প্রথমে মনে হচ্ছিল যে অনেক দূর কিনারায় কান্না করতেছিল কেউ একজন, কিন্তু পরে তার কাছে মনে হচ্ছিল যে যেন তারই কাছাকাছি সেই কান্নাটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসতেছে, সেই মেয়েটি, সেই অবয়বটি, যেটাই বলি না কেন। রাসেল ভাই যখন সেই কান্নাটা একদম তার কাছাকাছি চলে আসলো, যখন সে জুয়েল ভাই লাইট মেরে দেখার চেষ্টা করলো, রাসেল ভাই সে এমন একটা বিভৎস মহিলা দেখতে পায় যেটা দেখার জন্য জুয়েল ভাই কখনোই প্রস্তুত ছিল না। খুবই বিভৎস, তার পরনে একটা সাদা শাড়ি ছিল ছেঁড়া, এবং মুখটা যেন আগুনে ঝলসানো। রাসেল ভাই এটা দেখে জুয়েল ভাই প্রচন্ড পরিমাণ ভয় পায় এবং একটা বিকট একটা চিৎকার দিয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো তার আর কোনো কিছু মনে নেই। তো এরপরের দিন ওই কালার বিলে আসলে অনেক মানুষ দিনের বেলা মাছ ধরে, যেহেতু এখানে মাছ পাওয়া যায়। যদিও রাত্রের বেলা আসলে আমি আগে বলেছি সমস্যার কারণে, এই সমস্ত ভৌতিক সমস্যার কারণে মানুষ মুখে মুখে প্রচলিত, তো মানুষ সেজন্য রাতের বেলা আসে না। তো ওই কালার বিলে যারা আসলে মাছ ধরতো, তো তারা যখন দিনের বেলা যখন সকালের পর যখন আসে, দেখে যে এরকম জুয়েল ভাই অজ্ঞান, তার সেই ডিঙির মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে সেই কালার বিলের মাঝখানে নৌকার মধ্যে। তো পরবর্তীতে তার এলাকার
যারা মাছ ধরে তারা আসলে তাকে উদ্ধার করে এবং বাসায় নিয়ে যায়। তো বাসায় নিয়ে যাওয়ার পর কোনোভাবেই তার জ্ঞান ফিরতেছিল না প্রথমে, তো পরে ডাক্তার নিয়ে আসা হয়, পরে স্যালাইন দেওয়ার পরে জ্ঞান ফিরে এবং সে সুস্থ হয়। তো বাড়ির লোকজন খুবই ভয় পায় এই বিষয়টা নিয়ে। যখন জুয়েল ভাই সমস্ত ঘটনা খুলে বলেন, পরে জুয়েল ভাইয়ের বাবা একজন হুজুরকে নিয়ে আসেন এবং হুজুর বলেন যে সমস্যা নাই, আপনার ছেলে নিরাপদে আছে, হয়তো কোনো একটা কারণে আপনার ছেলেকে ছেড়ে দিয়েছে। তো পরে সেই হুজুর পানি পড়া দেন, একটু ঝাড়ফুঁক করে, পরে তিনি সেই হুজুর চলে যান। তো এরপর থেকে রাসেল ভাই, জুয়েল ভাই আসলে এই ধরনের ভৌতিক ঘটনার সম্মুখীন হয়নি। তো আরমান ভাই জানিয়েছেন যে এই জুয়েল ভাই এটা এমন একটা ঘটনা ছিল যেটা এলাকার আসলে সবাই জানে, এই ঘটনাটা সবার মুখে মুখে প্রচলিত। তো আমার কাছে আরমান ভাই ঘটনাটা খুবই ভালো লেগেছিল, যার কারণে আমি চিন্তা করলাম যে আপনার কাছে শেয়ার করি। তো রাসেল ভাই, এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন শ্রোতাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। শুনছেন রেডিও ফুর্তির এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। সেই গুড নিউজটা হচ্ছে যে আজকে আমাদের এখানে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর আলিফ এবং আশা করছি যে সেই ঘটনা আপনাদেরকে অনেক বেশি আনন্দ দেবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আপনারা অনেক বেশি এনজয় করবেন, অনেক বেশি ভালো লাগবে, কারণ আমাদের অতিথিরাও আজকে ভালো লাগার মতো অতিথি, আপনারা সবাই জানেন। এবং আমাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আশা করছি আপনাদের যথেষ্ট আনন্দ দেবে। আসসালামু আলাইকুম লিসনার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে ঘটনাটা আমি এখন শোনাবো সেটা আপনারা সবাই তার ঘটনা আগে শুনেছেন, আকাশ ভাইয়ের ঘটনা। তো আমরা তার ঘটনায় চলে যাচ্ছি। সেই রাতে বড় দাদা ছোট দাদার সাথে কথা বলার পর আমি নিজেই খেয়াল করেছি আমার মাঝে বেশ পরিবর্তন এসছে। যেমন পরিবর্তন এসছে তেমন নিজের মধ্যেও ভয় লাগা বেড়েছে। বলতে চাচ্ছি, সেই রাতের পর থেকে আমি অতি প্রাকৃতিক জিনিসগুলো দেখতাম। তার পরের দিন আমি কবরস্থানে যাই, দাদা আর বড় দাদা, আমার দাদার বাবার কবর জিয়ারত করতে। এটা কবরস্থান বললেও ভুল হবে, কারণ সাধারণ যেসব কবরস্থান হয় তার ছিটে ফোটাও এখানে নেই। সব জায়গায় বাঁশ ঝাড়ে আবৃত, মনেই হবে না যে এটা কোনো কবরস্থানের জায়গা। আমি আমার দাদার কবর চিনি, কিন্তু সেখানে কবরের কোনো চিহ্ন নেই। তাও আমি যেহেতু দাদার কবর চিনি, তাই সেদিক লক্ষ্য করে কবর জিয়ারত করি। তো বড় দাদার জিন বলেছিল দাদার পশ্চিম দিকে বড় দাদার কবরস্থান রয়েছে। আমি সেই দিক লক্ষ্য করে জিয়ারত করি। আমি জিয়ারত করার পর অনেকক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম। গতকাল বড় দাদার জিন যেসব বলেছিল সেগুলো আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। ঠিক এই সময় আমি বুঝতে পারছি আমার দিকে নজর রাখছে তারা। একটু ভয় পেয়ে যাই, কারণ নাহার বা ছোট দাদা হলে তো আমার সামনেই আসতো, আর নাহার কিংবা বড় দাদা বা ছোট দাদা যেই আসুক আমি তাদের অস্তিত্ব টের পেতাম। কিন্তু এখন যেটা আমি ফিল করছি সেটা নাহার, বড় দাদা আর ছোট দাদা কেউই নয়। তাহলে কে সে? আমি তখনও তাকে দেখতে পাচ্ছিলাম না। বুঝতে পারছি আমার উপর কেউ নজর রাখছে। আমি পাত্তা না দিয়ে কবরস্থান থেকে বেরিয়ে এসে সাথে সাথে বুঝতে পারলাম কেউ আমার একেবারে কাছে এসে পড়েছে। আমি মাথা বাঁ দিকে ঘুরিয়ে দেখি কেউ দাঁড়িয়ে আছে। সেদিনের মতো আমি আর বাড়ি থেকে বের হইনি, শুধু নামাজের সময় মসজিদে যাই, ব্যাস এটুকুই। কারোর সাথে তেমন কোনো কথাই বলছি না আমি। সেই রাতেই আমি স্বপ্ন দেখি যে আমি অনেকগুলো ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটছি, কোথায় যাচ্ছি নিজেও জানি না। ঠিক এমন সময় আমি শুনতে পেলাম কেউ আমাকে ডাকছে। একটা গ্যার গ্যার শব্দ পাচ্ছি, আকাশ। আমি পেছনে তাকালাম, দেখলাম কেউ নেই। আমি এবার জোরে জোরে হাঁটা শুরু করলাম। সামনে একটা পুকুর দেখতে পেলাম। দেখলাম সেই পুকুরে একজন মহিলা কাপড় কাচার মতো কি যেন করছে। আমি ভালো করে দেখার জন্য তার কাছাকাছি গেলাম। দেখলাম সেই মহিলা একজনের মাথা ধরে কাপড় কাচার মতো আঁচড়াচ্ছে। আমি আতঙ্কিত হয়ে সেই মহিলাকে বলি, আরে এটা কি করছেন? সেই মহিলা আমার দিকে ফিরে তাকিয়ে মুচকি হেসে আবার রাগান্বিত হয়ে এসে সেখান থেকে উধাও হয়ে গেল। আমি সেখান থেকে আবারও সামনের দিকে হেঁটে যাই। সামনে যেতে দেখি আমার ভাতিজি আমার দিকে দৌড়ে দৌড়ে আসছে আর আমাকে ডাকছে, আব্বু আব্বু। আমি বললাম, মা তুমি এখানে কি করছো? এখানে এলে কিভাবে? এই বলে আমার ভাতিজির দিকে আমি একটু জোরে হেঁটে যেতে লাগলাম, কিন্তু এখানে কেউ নাই।
আমি চারপাশ ঘুরে দেখতে লাগলাম, না কেউই তো নেই। আমি কি ভুল দেখলাম? যদি ভুল দেখি তাহলে আমাকে যে আব্বু আব্বু বলল সেটা কে ডেকেছে? এবার আমি রীতিমতো ভয়ে দৌড়াতে লাগলাম, কিন্তু আমি রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আরও দেখলাম আমার সাথে কয়েকশো ছায়ামূর্তি আমার সাথে একইভাবে দৌড়াচ্ছে। আমি আমার দৌড়ানোর গতি বাড়িয়ে দিলাম, তার সাথে ছায়ামূর্তিগুলোও দৌড়ানোর গতি বাড়িয়ে আমার সাথে সাথেই আসছে। আমি এবার ভয়ে চিৎকার দিলাম আর ঘুম থেকে জেগে গেলাম। আমি জেগে দেখছি পুরো শরীর আমার ঘেমে একাকার হয়ে গেছে। অনেক পানি পিপাসা পেয়েছে আমার। মনে হচ্ছিল এতক্ষণ যা হলো তা স্বপ্নে নয়, আমার সাথে সমস্ত কিছু বাস্তবে ঘটে গেছে। খাট থেকে নেমে আমি 2 গ্লাস পানি ডক ডক করে খেয়ে ফেললাম। খাটের কাছে গিয়ে আমার ফোনটা চালু করতে গিয়ে দেখি রাত তখন 2:19 বাজে। সেই রাতে আমি আর ঘুমাতে পারলাম না। আমি ছোট দাদাকে ডাকলাম, কিন্তু সেও আর এলো না। তার পরের দিন বড় দাদা আর ছোট দাদা এলো। স্বপ্নে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু বললাম। বড় দাদা এড়িয়ে যাওয়ার মতো করে বলল, কিছু না, এমন দুঃস্বপ্ন সবাই দেখে। বড় দাদা আরো কিছু বলতে যাবে, তখনই ছোট দাদা বড় দাদাকে উদ্দেশ্য করে বলল, দাঁড়াও ভাইজান। এই বলে ছোট দাদা আমাকে বলল, তুমি যখন তোমার বড় আব্বার কবর জিয়ারত করতে গিয়েছিলে তখন তোমার সাথে কি কি হয়েছিল বলো তো? তেমন কিছুই হয়নি। কবর জিয়ারত করার সময় মনে হচ্ছিল কেউ আমার দিকে নজর রাখছে, কেউ আমাকে পরোক্ষভাবে দেখছে। আমি কবরস্থান থেকে বের হতে মনে হলো কেউ আমার একদম কাছে চলে এসছে। আমি ফিরতেই কাউকে দেখতে পাইনি। তারপর আর কিছুই হয়নি। আর গতকাল এই স্বপ্ন। এবার আমি দেখলাম বড় দাদা আর ছোট দাদার কপালে স্পষ্ট চিন্তার ভাঁজ। এটা দেখে আমি ছোট দাদাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, কোনো সাংঘাতিক কিছু? তো তারা বলল যে না, তেমন কিছু না। তারা জেনে গেছে তুমি কে আর এখানে কেন এসছো। তুমি যখন তোমার বড় আব্বার কবর জিয়ারত করছিলে তখন তারা তোমাকে চিনে ফেলেছিল। আচ্ছা আকাশ, তুমি ঢাকা চলো, আমি আর নাহার থাকবো তোমার সাথে। আমি ছোট দাদার কথার মতো সেদিন রাতে ভাইয়াকে কিছু একটা বুঝিয়ে ঢাকা চলে আসলাম। আসার পথে আমার সাথে তেমন কিছুই হয়নি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ছোট একটি ঘটনা। আমার এই ঘটনা চলমান। আমি এখন যেসব বলছি সেগুলো অনেকদিন আগের। অনুমতি যেহেতু পেয়েছি তাই ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ছোট দাদা আমাকে শুরু থেকেই বারবার বলতো নিজেকে প্রস্তুত রাখতে। কেন বলেছিল তা বুঝতে পারবেন পরের ঘটনায়। সেদিনের কথা মনে হলে আমি এখনো ভয় পেয়ে যাই, এখনো কান্নায় ভেঙে পড়ি। আমার মন ভালো থাকে না, আমি হারিয়ে ফেলি আমার ছোট দাদাকে। সেই ঘটনায় আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন আর ভৌতিকতার সাথেই থাকবেন। কার সাথে কি ঘটনা ঘটে সেটা সত্যি কিনা যাচাই করতে যাবেন না। আলী ভাই মাঝে মাঝে বলতো যে যার সাথে ঘটে সেই বুঝতে পারে। আমরা মানুষের স্বচক্ষে কিছু দেখতে না পারলে সেটাকে সহজে বিশ্বাস করতে চাই না। আমরা এসব শেয়ার করি কেন জানেন? আমাদের সাথে যা ঘটে, এত আঘাত, এত কষ্ট আমরা কাউকে বলতে পারি না। আর বলতে না পারা যে কতটা কষ্টের তা শুধু আমরাই জানি। তাই আলিফ ভাইয়ের মুখে যখন আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনি, বিশ্বাস করুন ভেতর থেকে এক ধরনের প্রশান্তি পাই। দিনে ফেরার আগ অবধি এমন কিছুই আমার সাথে হয়নি, কিন্তু দিনে ফেরার পর থেকেই কেন আমার উপরে এই জিনিসগুলো অনুভব করতে পারছি আমি জানি না। কেন বড় দাদার আমার সামনে এক্সপোজ হলেন, এসব প্রশ্ন আমার মাথায় আসে। তখন আমার মাথায় একটাই কথা আসে, যখন আল্লাহ দেয় সবকিছু উজাড় করে দেয়। ভালো থাকবেন আপনারা। আমার কথায় ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যালো লিসেনার্স, আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি বাছাই করে ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করার। আমি প্রতিদিনই ঘটনাগুলো বাছাই করে আপনাদের মাঝে একটি করে এপিসোড শেয়ার করার চেষ্টা করি। যদি আমার ঘটনাগুলো একটু ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কোথা থেকে এই ঘটনাগুলো শুনতেছেন যদি আপনাদের ঠিকানাগুলো জানান তাহলে আমি অনেক কৃতজ্ঞ হব। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে শুনতেছেন। এছাড়াও আপনাদের মাঝে যদি কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে দেওয়া ঠিকানায় ঘটনাটা পাঠাবেন। তাহলে নেক্সট এপিসোডে আপনার সেই ঘটনাটা আমরা রাসেল ভাইয়ের মাধ্যমে অথবা আমরা নিজেরা পড়ে শোনাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।